হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আবু নাঈম ভাই। তো অ্যাকচুয়ালি আবু নাঈম ভাই হচ্ছে সবাই লিঙ্কডইন প্রোফাইল স্পেশালিস্ট নামেই জানে। আর আমি আজকে হচ্ছে উনার এই কারণে পডকাস্টে আনছি। কারণ হচ্ছে যে আপনারা অনেক বেশি মানে লিঙ্কডইনে কিভাবে ইনবাউন্ড লিড পাওয়া যায় অথবা ইনবাউন্ড লিঙ্কডইনে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট পাওয়া যায় কিনা, তো এই সব কিছু নিয়ে আপনাদের ভিতরে অনেক কনফিউশন থাকে। তো অনেকেই অনেক জায়গা থেকে অনেক কোর্স অথবা অন্য অনেক কিছুই করে, বাট আলটিমেটলি কোনো স্পেসিফিক গাইডলাইন অথবা সলিউশন পায় না। তারপরেও অনেক অনেক কোশ্চেন থেকে যায় অথবা কিছু কিছু জিনিস আছে স্পেসিফিক যে জিনিসগুলোর অ্যান্সার মানুষ কখনোই কারো কাছ থেকে পায় না। সো চেষ্টা করবো যে আজকে এই সব কিছুই কভার করার জন্য। আর আশা করি যে আপনারা এতটুকু আজকে শিখতে পারবেন যে লিঙ্কডইন থেকে আসলে ক্লায়েন্ট পাওয়া যায়, প্লাস ইনবাউন্ড লিড কিভাবে পাওয়া যায়, সবকিছুই ইনশাল্লাহ আজকে জানা যাবে। সো ফার্স্ট অফ অল যেটা মানে বলতে চাই সেটা হচ্ছে তো আমাদের যে গেস্ট আবু নাইম ভাই, তো আমার সাথে আবু নাইম ভাইয়ের এর আগে একবারই কথা হয়েছে, আই গেস। এর আগে আমার কোনো সময় কথা হয় নাই। তো ওটা খুবই মানে নর্মাল কনভারসেশন ছিল। অ্যান্ড আজকে আমার সাথে হচ্ছে সেকেন্ড কনভারসেশন করতে বসছি, বাট এটা সোলো। তো যাই হোক, so আমি অলরেডি তো পরিচিতই, বাট তারপরও আমি চাই যে আপনি একটা শর্ট ইন্ট্রোডাকশন দেন। আর আরেকটা জিনিস আমরা জানতে চাই সেটা হচ্ছে আহ, বর্তমানে অন্য সব প্ল্যাটফর্মের তুলনায় আপনি যে আপনার যে ব্যাকগ্রাউন্ড মানে আপনার যে জার্নিটা লিঙ্কডইনেই কেন আর কি ব্যাকগ্রাউন্ডটা স্টার্ট করছেন, অ্যান্ড লিঙ্কডইনের পার্সোনাল ব্র্যান্ডিং কি উদ্দেশ্য নিয়ে আসলেন আর কি, এটার স্টোরিটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা ওয়ালাইকুম করি আসসালাম। সবাই ভালো আছে, মাশরাফি ভাই সহ। তো মাশরাফি হাসি মাশাআল্লাহ বলে দিচ্ছে যে সে খুব হ্যাপি, আর আমিও খুব হ্যাপি আলহামদুলিল্লাহ। তো আসলে আমি হচ্ছে আবু নাঈম, আমার বাসা পিরোজপুরে। পড়াশোনা শেষ করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, আরবি বিভাগ থেকে। তো এরপরে আমি 2016 থেকেই ফ্রিল্যান্সিং শুরু করি, ক্যাম্পাসে থেকেই। আমার হল ছিল বিজয় একাত্তর, ওখান থেকে শুরু হয়। তো মার্কেট প্লেস ডিপেন্ডেন্ট ছিলাম প্রথম দিকে আর কি। এরপরে 2022-এর শেষের দিকে আসলে মূলত মার্কেট প্লেসে ক্লায়েন্ট একটু প্রবলেম হয় ক্লায়েন্ট হান্টিং এর পরে। এরপরে সোশ্যাল মিডিয়ায় ফোকাস করি। তো তারপরও মার্কেট প্লেসে একসময় আবার ভালো হয়। তো 2023-এর শেষের দিকে চিন্তা করলাম যে না, পুরোপুরি মার্কেট প্লেসের বাইরে যেতে হবে বিভিন্ন আনুষঙ্গিক কারণে। লম্বা হিস্ট্রি আছে এর পিছনে। তখন এর আগেও আমার মেন্টর একবার বলছিলেন যে লিঙ্কডইনে ফোকাস করেন। তো আসলে দেখা যায় যে ইনকাম জেনারেট হচ্ছে, চলতেছে, তো ভালোই, বাড়তি ঝামেলা নেওয়ার কি দরকার। পরে মনে হলো যে না, আসলে মার্কেট প্লেসের বাইরে আমার আসলে তেমন কোনো পরিচয় নেই। আর দেখলাম যে লিঙ্কডইনে আসলে একটা বিজনেস প্ল্যাটফর্ম, টোটালি ফেসবুক বা অন্যান্য জায়গার থেকে আলাদা। এই জন্য আসলে লিঙ্কডইনে অল্প করে শুরু করা, এবং দেখলাম যে মানে আমার কন্টেন্ট দেওয়া যখন শুরু করলাম, দেখলাম আবার অন্যান্য প্ল্যাটফর্মে মাঝে মাঝে যেভাবে কন্টেন্ট দিতাম তার চেয়ে এখানে এঙ্গেজমেন্ট, ইমপ্রেশন, মানুষের অর্গানিক এঙ্গেজমেন্ট যেটা বলতে বোঝায়, এবং ইনবাউন্ড লিডস বলতে আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো আর কি, এটার যে একটা স্বাদ পাওয়া শুরু হলো আর কি। এরপর তো আর পিছনে ফিরে তাকানো লাগে নাই, আর এখন আছি আলহামদুলিল্লাহ। আরো চাই মানুষ যেন আরো বেশি আসে। এই আর কি, এভাবে চলতেছে আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা। এই হচ্ছে মোটামুটি। তো যাই হোক, so এটাই মূল বিষয় যে মার্কেট প্লেস নির্ভর না হওয়ার চেয়ে বাইরে একটা ব্র্যান্ডিং করাটা আসলে উচিত। সো যাই হোক, এখন যেটা আমরা মূল কথা বলতে বসছি সেটা হচ্ছে যে ইনবাউন্ড লিড। সো এখন ইনবাউন্ড লিডের নিয়ে অনেকের ভিতরে অনেক রকম কনফিউশন আছে। ইনবাউন্ড লিডটা অ্যাকচুয়ালি কি, অথবা এটা আসে কিভাবে, এটার প্রসেসটা কি? সো একটা জিনিস জাস্ট আমি আপনার কাছে একটা ছোট্ট শর্ট অ্যান্সার চাই, সেটা হচ্ছে যে ইনবাউন্ড লিডটা অ্যাকচুয়ালি কি, অ্যান্ড এটা কিভাবে আসে, আর এটার ভ্যালু কতটুকু? আচ্ছা, ইনবাউন্ড লিড বলতে এক কথা যদি বলতে চাই, রেডি টু বাই কাস্টমার। অর্থাৎ সে অনেকগুলা জার্নি, অনেকগুলা ফানেল, অনেকগুলা ওয়ে সে ক্রস করে আমাকে জানতে জানতে আমার কাছে আসে। এখন এই যে যে ফানেলগুলা সে জানে, এই ফানেলগুলা আমাকে আমি যদি তৈরি করতে পারি খুব স্টেপ বাই স্টেপ সংক্ষেপে। তো মজার একটা কাহিনী বলি যে আমার এক ক্লায়েন্ট জিজ্ঞেস করলো যে আপনি কিভাবে ক্লায়েন্ট পান। আমি বলছি আপনি যেভাবে আমার কাছে আসছেন আমি সেভাবেই ক্লায়েন্ট পাই। এখন বিষয়টা হচ্ছে উনি আমাকে বলতেছিল যে আমি আপনাকে লিঙ্কডইনে দেখছি প্রায় 1 মাস আগে, আপনার কন্টেন্ট দেখছি, আপনার প্রোফাইল দেখে ভালো লাগছে। তো এক পর্যায়ে গিয়ে মনে হয়েছে না, যেহেতু আপনি প্রোফাইল নিয়ে অনেক বেশি কথা বলেন, তো তাহলে আপনার সাথে কাজ করা যায়। এখন আমার একটা কমন কথা আমি শুনি আমার ইনবাউন্ড লিডসদের কাছ থেকে যে আপনি তো প্রোফাইল নিয়ে অনেক কথা বলেন, আমার প্রোফাইলটা একটু দেখেন। তো হুম, হুম। এটা হচ্ছে একটা ফানেল যে আপনি টার্গেট অডিয়েন্সের যে ইস্যুগুলো, এটা নিয়ে যখন আপনার পুরা লিঙ্কডইনে তো মূলত যদি বেসিক স্টেজ ধরি তাহলে 3টে স্টেজ।
আপনার প্রোফাইলটাকে, অর্থাৎ মানুষ আসার আগে আপনার ঘর দরজা একেবারে ফিটফাট রাখা, এরপরে ঘরের বিভিন্ন জায়গায় ওইসব জিনিস রাখা যেগুলো হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্সের প্রয়োজন। মাঝে মাঝে কি করা, এই জিনিসগুলোর সুযোগ সুবিধা এবং টার্গেট অডিয়েন্সের যে এফিকিউ গুলো আছে, এইগুলো হচ্ছে তাদের সামনে সলিউশন দেওয়া। তখন সে রিলেট করতে পারে যে না, এই আমার বিষয় নিয়ে কথা বলতেছে, আমার সমস্যা নিয়ে কথা বলতেছে, তো এর সাথে আমি যোগাযোগ করি। কমেন্টের মাধ্যমে হতে পারে, সেটা ডিএম এর মাধ্যমে হতে পারে। অর্থাৎ আপনার ওয়েল একটা সেট আপের পরে যে কাস্টমারটা বা যে লিস্টটা আপনাকে ভাজে ভাজে, মানে আপনার ব্যানার দেখলো, অ্যাবাউট দেখলো, আপনার সাথে হয়তো ডিএম এ কথা বললো, দেখলো যে না, সে সরাসরি পিচ করতেছে, সে আমাকে হেল্প করতে চাইতেছে, সে আমার সমস্যাটা বুঝতে পারতেছে, তখন সে আপনার উপর একটা ট্রাস্ট করে। ট্রাস্ট করার পর যখন আপনাকে বলে ভাই তাহলে আপনার প্রাইস লিস্টটা দেন, এই আপনার ইনবাউন্ড লিস্ট আপনি পেয়ে গেলেন, এবার আপনি প্রাইস দিয়ে কিভাবে তাকে আগে রিড করে তাকে কিভাবে অফার করবেন, এবং এই ধরনের অফার মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। মাসে ভাই আমার সাথে হয়তো একত্র ঘোষণা করবে যে এটা আসলে মিস হয় না সাধারণত। কি বলেন ভাই? শিওর, শিওর। এটা কখনোই হয় না। কারণ হচ্ছে ওই যে ট্রাস্টটা বিল্ড হয়ে গেছে, ওই হ্যাঁ, ট্রাস্ট এখানে অ্যাকচুয়ালি যে ইনটেন্ট যে আছে, ইনটেন্টটা অলরেডি বাইং ইনটেন্টে চলে গেছে। সো এই জন্য আমি মনে করি যে ওই যা ড্রপ হওয়ার চান্স খুব কম। বাট হ্যাঁ, ড্রপ একমাত্র তখনই হবে যখন হচ্ছে আপনার কমিউনিকেশন গ্যাপ থাকবে। কমিশন সো গ্যাপ থাকবে। কমিউনিকেশনটা খুব ভালো মতো করতে হবে। আর বেসিক্যালি প্রসেসটা আমরা বুঝতে পারছি যে কিভাবে কিভাবে জিনিসটা হয়। আর এটার ভ্যালুটা অ্যাকচুয়ালি আউটবাউন্ড ওই যে ডিএমএ স্প্যাম করা অথবা পিচ করতে করতে হয়রান হয়ে যাওয়া, হতাশ হয়ে থাকে অনেকেই। সো সো ইনবাউন্ড লিড যখন আপনি এই ফানেলটা বিল্ড করতে পারবেন, সো তখন ঘুমিয়ে ঘুমিয়েও লিড পাবেন। আবু রাইট। নাইম ভাইয়ের প্রোফাইলের একটা কথা আমি উল্লেখ করি এখানে। আবু নাইম ভাইয়ের ওইখানে যে সার্ভিস, ওইখানেই বড় করে লেখা আছে যে আমার ক্লায়েন্টরা ঘুমায় ঘুমায় লিড পায়। তো তো কনফিডেন্টটা এই লেভেলের যে এটা হবেই। সো জি, এখানে কোনো ইনশাআল্লাহ। গ্যাপ নাই। সো যাই হোক, এখন মূল বিষয় যেটা, সো আমাদের মেইন ফাউন্ডেশনই হইতেছে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। সো আমাদের প্রথমে যেটা আপনি বললেন যে প্রোফাইল সবচেয়ে ভালো হইতে হবে, অ্যান্ড এটাই কিন্তু মেইন ফাউন্ডেশন স্ট্রং, এটা সবচেয়ে বেশি স্ট্রং হইতে হবে। সো এখন দেখেন, প্রোফাইল নিয়ে আমি অত বেশি কথা বলতে চাই না, কারণ অলরেডি এগুলা নিয়ে আমরা অনেক হইছে অনেক কিছুই। বাট আমি আপনার কাছ থেকে জাস্ট স্পেসিফিক করা জিনিসটা, যে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টগুলা, মানে আপনার একটা প্রোফাইল বিল্ড করার আগে অথবা একটা প্রোফাইল অপটিমাইজেশন করার আগে আমার কি কি জিনিস রেডি থাকা দরকার, তারপর আমি কখন আর কি প্রোফাইল অপটিমাইজ করা স্টার্ট করব। চমৎকার একটা কোশ্চেন। আমি মনে মনে এটা আশা করছিলাম আর কি, যে সবার আগে যেটা দরকার আসলে প্রত্যেকটা প্ল্যাটফর্ম আসার আগে আমার আসলে গোলটা সেট করা। পুরা লিঙ্কডইন জার্নি অথবা আমার ফ্রিল্যান্সিং জার্নি বলেন, আমার কেরিয়ার জার্নি বলেন, এইটাকে এমনভাবে একটা গোল সেট করা যেটা আমি ভিজুয়ালাইজ করতে পারি। অর্থাৎ আমি দেখতে পারতেছি যে হ্যাঁ, আমি লিঙ্কডইনে যদি প্রোফাইলটা, আমি আমার ক্লায়েন্টকে চিনি, সে কি খুঁজতেছে এটাও আমি জানি, তার প্রয়োজনটা জানি, আমার কম্পিটিটররা কি করতেছে সেটাও আমি জানি, কম্পিটিটরদের গ্যাপ কোথায় আছে, মার্কেট গ্যাপ, সেটাও আমি জানতে, অর্থাৎ কিছু প্রি রিসার্চ আমার দরকার। এবং আমি ভিজুয়ালাইজ করতে পারতেছি যে আমি দেখতেছি যে কম্পিটিটর যারা আছে তারা ডিজাইন দিতেছে, তারা চমৎকার তাদের ডিজাইন, কিন্তু ডিজাইনটা হচ্ছে কি, ডিজাইনের মধ্যে ফিচার থাকতেছে কিন্তু ক্লায়েন্টের যে মূল চাহিদা, যেমন ধরেন একটা লোক আসলে লিঙ্কডইনে যারা ক্লায়েন্ট হ্যান্ডি করতে চায় অথবা জব পাইতে চায়, তারা কি চায়, যে আমার প্রোফাইলটা ভিজিবিলিটি বাড়ুক, মানুষ যাতে আমাকে বেশি দেখে, এবং তার ভিজিবিলিটি পাওয়ার পরে সে যেন আমার সাথে ডিএম করে অথবা আমাকে ফলো করে অথবা আমাকে কানেকশন দেয়, অর্থাৎ আমার ভ্যালুটা যেন সে অ্যাকসেপ্টেবল হয় তার কাছে। এই জিনিসটা আমাকে ভিজুয়ালাইজ করা যে আসলে আমি যদি কারো ক্লায়েন্ট হই তো আমি প্রোফাইলে আসলে কি দেখি। আমি সবসময় খুঁজি কোনো পোস্টের মধ্যে যে আসলে সে আমার সমস্যা নিয়ে কথা বললে আমি কমেন্ট করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি যে না, এটা তো আমার বিষয় নিয়ে কথা বলছে। তো এই বিষয়টা ভিজুয়ালাইজ করার চেষ্টা করা যে আমি আমার প্রোফাইলটাকে ব্যানার থেকে শুরু করি। ব্যানারটা খুব বেশি ইম্পর্টেন্ট এই জন্য যে মানুষ প্রোফাইলটা ব্যানারটা আগে দেখে। যেমন আমার কথা বলতেছে, আমার ভাষা সে বোঝে, তার সাথে আবার কথা বলতে হবে। আমি মনে করি এটা টোটালি মানে মোটামুটি বেসিক ভাবে এটা একটা ফাউন্ডেশন আর কি হতে পারে। আমি জানি না উত্তর হয়েছে কিনা মাসে ভাই। না, 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 খুব সুন্দর। যাই হোক, so আমরা বুঝতে পারছি যে প্রোফাইল আসলে কিভাবে, মানে মেইন জিনিসটা বলবে, মানে প্রোফাইল কিভাবে কথা বলে। তো আমার আশা করি এই সামারিটার ভিতর আমরা পাইছি। তো যাই হোক, so এখন দেখেন, মানে এটা তো আমরা দেখলাম যে কি কি দরকার অ্যাকচুয়ালি আমাদের প্রিপারেশনটা আর কি। তো প্রিপারেশন নেওয়ার পরে এখন যখন আমি অপটিমাইজটা করতে আসবো, তো আপনার রিসেন্ট কিছু পোস্টে আমি কিছু জিনিস দেখছি, so আমি চাইতেছি ওই জিনিসগুলো আপনি একটু রিপিট করেন। জি। সেটা হচ্ছে যে মানে একটা ব্যানারে আমার কোন কথাগুলো উল্লেখ করা উচিত, আর হেডলাইনটা কিরকম বলা উচিত, মানে হেডলাইনে আমার কি অফার করা উচিত, আর অ্যাবাউটটা অ্যাকচুয়ালি কিরকম হইতে হবে, একটা স্ট্রাকচার গাইডলাইন আর কি। আচ্ছা, যদি ব্যানার থেকে শুরু করি, যেহেতু এটা মানুষ প্রথম দেখে,
প্রথমে আমি তার রেজাল্ট দেখাবো সে আসলে যেটা খুঁজতেছে, যে সে কি মানে তার ক্লিক বাড়াইতে চায় না কনভার্সন বাড়াইতে চায়। যদি আমি এসইও এক্সপার্ট হই, তাহলে আমি তাকে দেখাতে চাবো যে সে আসলে ক্লিকটা, তার ক্লিকটা কিভাবে কনভার্সন রূপান্তরিত হবে পারফেক্টলি। আর যদি আমার ক্ষেত্রে আমি বলি, আমি জানি যে আমার ক্লায়েন্টের মূল চাহিদা হচ্ছে তার ভিজিবিলিটি বাড়ানো, তার কনভার্সনটা বাড়ানো, তার ডিএমটা যাতে ক্লিয়ার হয়, তার স্ট্র্যাটেজি যাতে সুন্দর হয়। এই জন্য আমি চাইবো যে তার যেটা মূল টার্গেট লিঙ্কডিনে, ওই টার্গেটটা আমি ফুটান। যেমন আমাদের ক্লায়েন্ট সাধারণত লিড খুঁজে, যে সেও তার বিজনেসকে গ্রোথ করতে চায়, পার্সোনাল ব্র্যান্ডিং করতে চায় এবং লিড খুঁজতে চায়, এবং কিছু আছে যারা চাকরি খুঁজে। তো এদের একটা কমন যে প্রবলেমটা এবং এর যে কমন একটা ডিজায়ার আছে, সবাই চায় আমার পার্সোনাল ব্র্যান্ডিং গ্লোরিয়াস হোক, প্রোফাইল ভিজিবিলিটি বাড়ুক, আমি বেশি বেশি কমেন্ট পাই, বেশি বেশি এঙ্গেজমেন্ট পাই, আমার ডিএম ফ্লাড হয়ে যাক। তো এইভাবে যেন আমি লিড পাই, যেন একটা সার্টিন আমি সপ্তাহে করে লিড পাবো, এবং আমি এর জন্য একটা সহজ পদ্ধতি চাই। এই জিনিসটি শর্টকাটে প্রথমে ব্যানারে ফুটিয়ে তোলা, যে ভাই ঠিক আছে, আপনি 24 ঘন্টার মধ্যে এই রেজাল্টটা পেয়ে যাবেন, আজকে আমাকে এখন ডিএম করেন। আমি কিভাবে কিভাবে তারে করি এত ডিটেলস ওখানে বলার দরকার নেই, কারণ যখনই সে বুঝবেন এই তো রেজাল্ট আমি চাই, এখন কি সে প্যারাসিটামল লাগবে না অন্য কোনো ঔষধ লাগবে, এটার জন্য সে নজর করবে। তাহলে এটা সে কিভাবে করে, দেখলো যে বায়োর মধ্যে ওটাই একে শর্টলি দেওয়া আছে, হ্যাঁ তাহলে 3 স্টেপে আপনি এটা পাবেন এইভাবে। বায়োতে আমরা 220টা ক্যারেক্টার সম্ভবত ব্যবহার করতে পারি, এর মধ্যে থেকে শর্টলি কিভাবে করতে পারি এটা আর হচ্ছে ব্যানার আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি যে কাজটা পারি এবং কারোর সাথে করছি, কেউ হ্যাপি হয়েছে, এটা একটা প্রুফ ব্যানারে রাখা, যে না ভাই আমি শুধু মুখের কথা বলতেছি না, এই দেখো সাইডে আরো কয়েকজন আছে, তাদের সাথে আমি কাজ করতেছি, তারা হ্যাপি, তারা ক্লায়েন্ট পাইতেছে। এই সোশ্যাল প্রুফ, আর হচ্ছে আপনার ইরেস্টেবল অফার যেটা, আর হচ্ছে একটা ভিজুয়ালাইজেশন ব্যাকগ্রাউন্ড এমন রাখা যেটা দ্বারা প্রুফ করে যে আসলে আপনি এই ইন্ডাস্ট্রির সাথে কাজ করতেছেন, অথবা আপনার এক্সপার্টাইজের একটা প্রুফ পিছনে থাকে। নেক্সট যদি আসে বায়োতে, বায়োতে প্রথম 45 ক্যারেক্টার আগে বললাম, এটা খুব ইম্পর্টেন্ট। এটা ওই রেজাল্ট দিয়ে শুরু করা আমি মনে করি, বিশেষ করে আমরা যারা ক্লায়েন্ট হান্ট করতে চাই তারা যেন রেজাল্ট দিয়ে এটা শুরু করতে পারে। এরপরে যখন একটু আপার লেভেলে যায়, তখন তার সে ফাউন্ডার অথবা সিও এটাও দিতে পারে, যখন সে মানে নিজেও রিসোর্স করে, ফ্রিল্যান্স রিসোর্স করে, তখন সে এটাও ইউজ করতে পারে। বাকি যারা আমরা ক্লায়েন্ট হান্ট করতে চাই, আমি আমি যেটা মনে করি বা আমি যাদের কাছ থেকে শিখছি, তারাও বলে যে রেজাল্টটা আগে তাকে শো করানো, রেজাল্টে তার জন্য একটা হুক হবে। অ্যাবাউট সেকশনে যেটা হবে, অ্যাবাউট সেকশনের শুরুতেও তার পেইনের সলিউশনটা দেওয়া, এবং সে আসলে এই সলিউশনটা কেন পাচ্ছে না। ধরেন আমি বললাম যে তুমি যে ক্লায়েন্ট তো পাও মাঝে মাঝে, একটা দুইটা মাসে পাও, কিন্তু প্রতি মাসে 5টা পাও না, প্রতি মাসে 10টা পাও না, এই যে তোমার কনসিস্টেন্সি নাই, এটার কারণ হচ্ছে এই 3টে কারণ। তো তখন সে রিলেট করতে পারে যে আসলেই তো আমি তো ক্লায়েন্ট পাই, কিন্তু প্রতি মাসে তো আমার একই রকম থাকে না। তো একই রকম থাকবে তুমি এই 3টা কাজ করলে। কিভাবে 3টা কাজ করবা, এই নাও সলিউশন। এখন ও যদি মনে করে না এই সলিউশন আমি পেয়ে গেলাম, ভালো, আমি একা একা করি, করবে। পরে আমি দেখাবো যে হ্যাঁ করতে পারো, বাকি এই সলিউশনগুলো আমি এদের সাথে কাজ করছি, তাদের রেজাল্ট এই। তখন খুব সম্ভবত সে যদি আসলেই তার পকেট, মানে আমি যদি টার্গেটটা রিচ করতে পারি ঠিক মতো, আর তার পকেটটা আমি রিড করতে পারি, সে আমাকে ডিএম করবে, অথবা ওয়েট করবে যে আর কয়েকদিন দেখি, তার কন্টেন্টগুলো আর একটু পড়ি, ফ্রি দেখি। তো আমার মনে হয় অ্যাবাউট সেকশনের স্ট্রাকচারটা হবে একটা রেজাল্ট বা একটা কোশ্চেন, অথবা এবং সাথে সাথে তার পেইনের সলিউশনস। এবার আমি কিভাবে সলিউশন দিব, এবং আমি যাদেরকে সলিউশন দিচ্ছি তার ছোট একটা কিছু একটা রেজাল্ট। এরপরে তাকে একটা ফ্রি ভ্যালু দিয়ে একটা কল টু অ্যাকশন, যাতে সে ফ্রি ভ্যালুটা পাওয়ার জন্য আমার কাছে আসে। এবং এটা আমি অথেন্টিক্যালি তাকে দিতেছি যে ভাই তোমাকে আমি একটা ফ্রি দিতেছি, এটা ফ্রি পাবা, তুমি আমার সাথে 15 মিনিট কথা বলতে পারো, অথবা আমার একটা চেক লিস্ট নিতে পারো, অথবা একটা টেমপ্লেট আমার কাছ থেকে নিতে পারো। এইটা তাকে হুক করা ফ্রি ভ্যালু দিয়ে, এমনিতে কথার মাধ্যমে হুক না করা যে আসো আমাকে ডিএম করো তাহলে তুমি এটা পাবা, না, মানে একটা ভ্যালুর মানে পিছনে যেন সে ছুটে আসে আমার কাছে। আমার মনে হয় আপনি কিছু অ্যাড করতে পারেন মাসে ভাই এর সাথে। না ঠিক আছে, তো যাই হোক, এখন মূল বিষয়টা হচ্ছে যে আমাদের মানে ব্যানার প্রোফাইল আর হাবিজাবি যা কিছু আছে, তো সবকিছুই অ্যাকচুয়ালি একটা স্ট্রাকচার অনুযায়ী আমরা সাজানো দেখলাম যে কিভাবে আমাদের এটা করতে হবে। অ্যান্ড যেটা অ্যাকচুয়ালি আমরা বলতেছি যে ফ্রিতে আমাদের একটা ভ্যালু দেওয়া উচিত, যেটাকে অ্যাকচুয়ালি আমরা লিড ম্যাগনেট বলি। তো লিড ম্যাগনেটের আসলে অনেক উপকার আছে। সো এটা আসলে মানে বাড়ানো উচিত, অ্যান্ড অনেকগুলো রিসোর্স আসলে ক্রিয়েট করা উচিত, যাতে আমরা ওগুলা স্পেসিফিক প্রবলেম অনুযায়ী মানে একটু একটু ডিস্ট্রিবিউট অ্যাড করতে করে পারি। মাসে ভাই মাঝখানে, মানে ওকে, লিগ ওকে। ম্যাচের আসলে কত ভাবে হয়। রিসেন্টলি আমার এক ক্লায়েন্ট বলতেছে যে আহ, আমি একজনের সাথে ডিলে যাব। তো এরকম সময় দেখলাম কি, আপনার প্রোফাইলটা আমার সামনে আসলো, এবং ওই আমি যার কাছ থেকে সার্ভিসটা নিব, তার অফারের সাথে আপনার অফারের কিছু মিল পেয়ে গেলাম আমি। তখন বুঝলাম যে এই লোকও মনে হয় একই জনের সার্ভিস দেয়। এরপরে আমি আপনার প্রোফাইলে ঢুকলাম, আমি ওই দিনই আপনাকে ডিএম করলাম। মানে ফানেলটা আপনি রেডি রাখলে যে কোন ফানেলে সে আসতেছে, এটা কন্টেন্ট ফানেল হতে পারে, শুধুমাত্র একটা পোস্টের মাধ্যমে হতে পারে,
শুধুমাত্র ব্যানার দেখেও আসতে পারে, কিন্তু ফানেল অল সেট রাখতে হবে। ডেফিনেটলি। সো যাই হোক, এখন দেখেন, তো আমরা মোটামুটি এতটুকু বুঝলাম যে আমাদের প্রোফাইলটা কিভাবে একদম আউটস্ট্যান্ডিং ভাবে বানাইতে হবে। অ্যান্ড প্রোফাইলেরও কিন্তু প্রোফাইল বেসিক্যালি অনেকে এটাকে সেলস পেজ বলে, অনেকে রিজুমি বলে। বাট আমার কাছে মনে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা একটা সেলস পেজের মতোই, বাট পুরা সেলসই না, পুরোটা এমন ভাবে বিল্ড করতে হবে যেন আমি ওই ব্যক্তিটাকে নিয়েই কথা বলতেছি, মানে রিলেট করতে পারতেছে। হুম। তো এনিওয়েজ, তো এখন মূল বিষয় হচ্ছে যে আমাদের এখন প্রোফাইল রেডি, আমাদের ফাউন্ডেশন রেডি। সো আমাদের এইখানে হচ্ছে ট্রাফিকটা তো আনতে হবে। তো ট্রাফিক আনার জন্য ডিফারেন্ট টাইপস অফ ওয়েজ আছে। এখন যেটা মূল বিষয়, আমরা লিঙ্কডইনে যেটা করি সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। তো এখন পার্সোনাল ব্র্যান্ডিং অ্যাকচুয়ালি অনেকে অনেক রকম বলে। তো সংক্ষেপে আমি আপনার কাছ থেকে ৩টা অ্যান্সার জাস্ট জানতে চাই। কারণ পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে অলরেডি আমার রিসেন্ট কিছু পডকাস্টও আছে, ভিডিও আছে। তো ওইখানে আমার অডিয়েন্সরা এটা কানেক্ট করতে পারছে। জাস্ট আমি কয়েকটা স্পেসিফিক কোশ্চেন অ্যান্সার চাই। সেটা হচ্ছে যে আমি লিঙ্কডইনে যখন আসবো, কেমন কন্টেন্ট পোস্ট করব, আর আমার কয়দিন পোস্ট করা উচিত, আর কখন পোস্ট করব। একটা হচ্ছে কন্টেন্ট আসলে আমাকে কি দেওয়া উচিত। হুম, 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 আমি মনে করি কখনো মানে কোনো মিটিং করার আগে, অর্থাৎ আমার টার্গেট অডিয়েন্সের সাথে যদি আমি কোনো মিটিং আদৌ এখন পর্যন্ত করিনি, এই অবস্থায় যদি আমি থাকি, মাত্র আজকে লিঙ্কডইন প্রোফাইল খুললাম, আজকে অপটিমাইজ করলাম, কন্টেন্ট এখন কি দিব। তো এই মুহূর্তে যেহেতু আমি আগেই রিসার্চ করে আমি অফার তৈরি করছি যে আমার ক্লায়েন্টের প্রবলেম এই, তার সলিউশন এই, আমি এটা একটা লিস্ট করলাম যে আমার ক্লায়েন্টের 10টা প্রবলেম আছে এবং এই 10টার সলিউশন আমি দিতে পারি। আমি শুধু কি করব, ওয়ান বাই ওয়ান একটা প্রবলেম ধরবো, তার সলিউশন লিখবো, কল টু অ্যাকশন দেবো। একটা প্রবলেম ধরবো। এখন আমি কি প্রতিদিনই শুধু প্রবলেম সলিউশন দেবো? না। আমি কি করব, আমি বলবো যে যে ধরেন একটা আমার ক্লায়েন্টের একটা প্রবলেম কি, সে ভিজিবিলিটি কম। এখন আমি বললাম যে এই 5টা কাজ করলে তোমার ভিজিবিলিটি বেড়ে যাবে, আমি এইভাবে বলবো না। আমি বলবো যে আমি 5টা পদ্ধতিতে আমি আমার ক্লায়েন্টের ভিজিবিলিটি বাড়িয়ে দিয়েছি, এইটা থাকবে আবার হুক। এরপর আমি নিচে ওই ডাটাটাই দেবো, কিন্তু ক্লায়েন্ট মনে করবে এটা একটা স্টোরি, যে না সে কি করছে এবং এটা অথেন্টিক। আমি আমার ক্লায়েন্টকে কিভাবে তার মানে 500% তার প্রোফাইল ভিজিবিলিটি কেমনে বাড়ালাম, এই বিষয়টা আমি দেবো। তত্ত্ব আমার আগেরটাই থাকবে, কিন্তু শুরু হলো একটা স্টোরি দিয়া, যার কারণে ক্লায়েন্ট এটা মানে আমার অডিয়েন্স এটা রিলেট করতে পারবে যে না সে যে আসলে কাজ করে, এটারও একটা প্রুফ হয়ে গেল, সোশ্যাল প্রুফ, সাথে একটা স্টোরি প্লাস কেস স্টাডি। এবং লিঙ্কডইনে যারা টপ ক্রিয়েটার্স আছে তারাও যেটা সাজেস্ট করে যে তোমার পোস্টটা যদি স্টোরি কেস স্টাডি হয়, এটা বেশি রিলেট করতে পারে। তত্ত্ব সংখ্যা কম থাকুক, কারণ তত্ত্ব মানুষ খুব বেশি খোঁজে না, সে চায় রেজাল্টটাকে। তো রেজাল্টের সাথে একটু পেইন পয়েন্ট দেওয়া, যে আসলে আমি তো ক্লায়েন্টের সাথে কাজ করলাম, 5টা স্টেপে কাজ করছি তার সাথে, সে এখন ভিজিবিলিটি বেড়ে গেছে, সে এখন ক্লায়েন্ট পাচ্ছে। তো এর আগে তার আসলে এই সমস্যাটা ছিল, এই 3টা সমস্যা তার আগে ছিল, আমি আমার 5টা সলিউশন দিয়ে সমাধান করে দিছি। এই টাইপের আমি পোস্ট দিব। এবং সাথে সাথে আমার কিছু পার্সোনাল স্ট্রাগলের সাকসেসও থাকবে সপ্তাহের মধ্যে। আমি সপ্তাহের মধ্যে 2 দিন এই টাইপের স্টোরি পোস্ট দিলাম। একজন আমি আমার লাইফের সাকসেস আমি কিভাবে হচ্ছে, ওটার মধ্যে আসলে ওই একই ক্লায়েন্টের রিলেটেড প্রবলেমই থাকে। যে আসলে ক্লায়েন্ট হয়তো লিঙ্কডইনে স্ট্রাগল করতেছে, সে আসবে কি আসবে না, কন্টেন্ট দিবে কি দিবি না। আমি বললাম যে আমি হেজিটেশনে ছিলাম, লিঙ্কডইনে আমি অনেকদিন প্রোফাইল খুলে রাখছি কিন্তু কাজ করি নাই। এরপর হঠাৎ করে আমার মধ্যে ইন্সপিরেশন হলো, অমুক ভাইটা দেখে শুরু করলাম, আমি এখন ক্লায়েন্ট পেতেছি। এটা দ্বারা আমার টার্গেট অডিয়েন্স ইন্সপায়ার হইতেছে। আর পোস্ট কয়টা দেবো সেটা আমি বলবো যে আসলে বিগিনার লেভেলে আমার উপস্থিতি থাকা সত্ত্বে, যে আমি আজকে লিঙ্কডইন এঙ্গেজমেন্ট পারফেক্টলি করতে পারবো, সেই হিসাবে সে 7 দিন পড়ে দিতে পারে। আর যদি কোনো দিন বাই চান্স তার ব্যস্ততার কারণে বা উইকেন্ডের কারণে সে পড়ে দিতে পারবে না, তাহলে সে মোবাইল থেকে কিছুটা এঙ্গেজমেন্ট করুক, পোস্টটা অ্যাভয়েড করুক। এবং আমি আরেকটা কথা বলি যে পোস্টের চেয়ে এঙ্গেজমেন্ট বেশি গুরুত্বপূর্ণ এখানে। সে সপ্তাহে 3টা পোস্ট দিক, কিন্তু 7 দিন এঙ্গেজমেন্ট করুক। সে 4টা পোস্ট দিক, কিন্তু 7 দিন এঙ্গেজমেন্ট। হ্যাঁ, যদি একদিন কম হয়, ওই দিনে যতটা সম্ভব সে মোবাইল থেকে একটা সার্টেন টাইম, আধা ঘন্টা হোক 10 মিনিট হোক, এঙ্গেজ করুক। এটা ছিল হয়তো বা ও পোস্ট এখন কখন দিবে। পোস্ট হুম, দেওয়ার পর হুম। গতকালকে মনে হয় আমি এই বিষয়টা পোস্ট দিছি, এটা নিয়ে হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, একটু হ্যাঁ। বিতর্ক হয়েছে কিছুটা, যাই হোক। তো পোস্টের টাইমিংটা আসলে আমি এখানে, আমরা যেহেতু ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সাররা ফ্রিডম দাবি করে যে আসলে আমি ফ্রিডমের মধ্যে থাকি, কিন্তু অনেক সময় আমরাও দেখা যায় যে 9টা 5টার চেয়ে বেশি মানে প্যাক্ট থাকি, আমাদের ফ্রিডম আসলে তার চেয়ে কম থাকে। এই জন্য আমি মনে করি যখন আমি ভ্যালু দেওয়া শুরু করবো, প্রথমে আমি হয়তো বা টার্গেট অডিয়েন্সের একেবারে পিক আওয়ারটা আমি চুজ করতে পারি, সেটা আমার ঘুমের সময় হোক বা যে সময় হোক। কিন্তু একটা সময় যখন আমি ভ্যালু দেওয়া শুরু করব, তো আমি মনে করি যে সাইলেন্ট ক্লায়েন্ট যারা আমার, তারা আমাকে দেখে এবং পড়ে। অতএব আমি যখনই তাদের প্রবলেম সলিউশনগুলো দেওয়া শুরু করব, দেখেন আমরা সহজ একটা বিষয়, ডাক্তারের সাথে আমরা তখনই দেখা করি ডাক্তার যখন শিডিউল দেয়। আমাদের শিডিউলে কিন্তু ডাক্তার বসে না। ডাক্তার হুম, বলবে আমি 5টায় বলবো, 1টা পর্যন্ত থাকবো। আমি হুম, 5টায় শিডিউল খালি করে ডাক্তারের সাথে দেখা করি। এখন ডাক্তার যদি মনে করতো যে না সারা বাংলাদেশের, আমি ঢাকায় উত্তরায় চেম্বার দেই,
উত্তরার মানুষ কে কখন ফ্রি থাকে আমি তখন তাকে দেখব, এটা আসলে ডাক্তারের জন্য সম্ভব ছিল না, আর এটা একটা সিস্টেমাইজ হতো না। এজন্য আমি মনে করি কন্টেন্টে যদি ভ্যালু থাকে, সে যদি মার্কেটটা বুঝে, তাহলে সে তার সুইটেবল সময় অনুযায়ী পোস্ট দিবে, এবং ওইটা একটা তার সার্কেল তৈরি হয়ে যাবে, এবং মানুষ বুঝবে যে না এই সে ভ্যালু দেয়, তারটা আমি বেল আইকন ক্লিক করে রাখি, সে 60টায় পোস্ট দেয়, আমি 60টায় তার সাথে থাকবো। আমি মনে করি আমার আমার সাইকোলজি হচ্ছে এখানে এটা মাসাই ভাই, আপনি যদি অ্যাড করেন কিছু। আচ্ছা, না ঠিক আছে, এটাই বেসিক্যালি। তো আপনার পোস্টে অ্যাকচুয়ালি আমি একটা কথা বলছিলাম, এন্ড একেকজন একেক রকমই মতবাদ দিছে। হ্যাঁ, আর হ্যাঁ, এই কোশ্চেনটা আমি অ্যাকচুয়ালি এই জন্যই পিক করছি, কারণ এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। হ্যাঁ, জি, তো আপনারটা তো আপনি বললেনই, বাট আমার কাছে যেটা মনে হয় যে টাইম অ্যাকচুয়ালি সবকিছু মেনটেন করাই চলা উচিত। তো এখানে বিষয়টা হচ্ছে যে আহ, ধরেন যে আমি 12টার সময়, দুপুর 12টায় পোস্ট দিতেছি, বাট আমার কানেকশনে অথবা আমার যারা পিয়ার অথবা যাদের সাথে আমি অ্যাকচুয়ালি আমার নেটওয়ার্ক বিল্ড করা, তারা ম্যাক্সিমামই দেখা গেছে 5টা 6টায় হচ্ছে মানে লিঙ্কডইন স্ক্রল করে। আর ম্যাক্সিমামই একটা পার্সন ইন্ডিভিজুয়াল যে হয়, সে 1-2 ঘন্টার বেশি আই থিঙ্ক সো যে লিঙ্কডইন ওরকম ভাবে স্ক্রল করে না অন্য সোশ্যাল মিডিয়ার মতো। এখন এখানে বিষয়টা হচ্ছে যে আমি ওইখানে এটাই ড্রপ করছিলাম যে আপনি তখনই পোস্ট দেন যেই টাইমটাতে আপনার স্পেসিফিক অডিয়েন্স, আপনার আইসিপিরা ওই টাইমটাতে স্ক্রল করে। কারণ আপনি যখন পোস্টটা দিতেছেন, আপনার পোস্টটা তো আপনার যে পার্সনের জন্য আপনি লিখতেছেন, এত কষ্ট করতেছেন, তার কাছে তো পৌঁছাইতে হবে। হুম, তো সেটা যদি না হয়, তো এখানে ফ্যাক্ট হইতেছে যে আমার পোস্টে যদি ইমপ্রেশন কম আসে না বেশি আসে সেটা ফ্যাক্ট না। আমার যদি পোস্টে 200টা ইমপ্রেশন আসে, সেটা আমার লস না, ওটা আমার লস প্রজেক্ট না, এটা আমি মনে করি। কারণ আমার ওই 200 জনের ভিতরে যদি আমার স্পেসিফিক 10জন আইসিপির কাছে আমার পোস্টটা পৌঁছায়, হুম, সেটাই আমার জন্য এনাফ, আই থিঙ্ক সো। সো ওইখানে অনেকে এটাই করে যে ডেইলি সে পোস্ট দেয়। লিঙ্কডইনের অ্যালগোরিদম এখন এরকম যে কোনো সময় রিচ অনেক ভালো থাকে, কোনো সময় রিচ অনেক কম থাকে। সেটা হুম, নেটওয়ার্ক বিল্ডিং এর উপর ডিপেন্ড করে। আবার অনেক সময় অ্যালগোরিদমও মানে ওইরকম ভাবে রিলায়েবল হয় না। হুম। তো সব মিলে অ্যাকচুয়ালি যদি ইমপ্রেশন আমার কম আসে, সেটাতে আমার হতাশ হওয়ার কিছু নাই যে আজকে ইমপ্রেশন কম আসলো, না, রিয়েক্ট কম আসলো। বাট আলটিমেটলি আমার এখানে ভাই পোস্টটা যার, যেটা, হ্যাঁ, মানে আমার পোস্ট ব্যালেন্সটা অ্যাকচুয়ালি যার আমি, কাছে পৌঁছানো। জি, হ্যাঁ, বলেন। মানে আমি এটা সামারাইজ করছি কালকে, মানে কালকে আমি অনেক কিছু শিখছি আর কি, আমার তো নিজস্ব সাইকোলজি আছেই। তারপর আমি যেটা সামারাইজ করলাম যে আসলে একটা ব্যালেন্সের মধ্যে থাকা, মানে আমার ফ্রিডমটাও যাতে থাকে, সাথে সাথে আপনি যেটা বলছেন যে টার্গেট অডিয়েন্স, এটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা। অর্থাৎ ধরেন টার্গেট অডিয়েন্স যদি আমার বাংলাদেশ টাইম 12টায়, আমার ঘুমের সময় ধরেন কথা কথা, এখন হুম, টার্গেট হুম, অডিয়েন্স ইউএস এর, তার ওই সময় হুম, দুপুরবেলা, সে হয়তো বা লাঞ্চের হুম, টাইম। এখন সে হুম, যদি এটা ফ্লেক্সিবল মনে করে যে না, নাইমকে রাত্র আমার সময় রাত্র 12টায় মেসেজ দিল, সে উত্তর দেবে, সে আমার জন্য জেগে আছে, তখন কিন্তু এটা হুম, একটা হুম, সমস্যা। মানে হুম, হুম, আমি মনে করি যে যখন টার্গেট অডিয়েন্সের মধ্যে এরকম একটা ফিল তৈরি করা যে ভাই আমার লোকেশন কিন্তু এইটা, আমার মানে হুম, ওয়ার্কিং আওয়ার হচ্ছে এটা, এই জন্য হুম, একটা হুম, ব্যালেন্স নিয়ে আসা, আর এবং পোস্টের টাইমটাও সবসময় ফিক্স রাখাটা ভালো, ক্লায়েন্ট বুঝে যায়। তারপর মাল্টিপল টাইম হুম, এটা টেস্ট করা যায় যে হুম, কখন আসলে আমার অডিয়েন্সটা অ্যাক্টিভ আছে বা কিছু। মানে আমিও যেটা সামারাইজ করতে চাই সেটা হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স রেখে যাতে আপনার কথাটাও থাকে, আর বাকি সবারটাই আর কি যাতে ব্যালেন্স হয়। হুম, হুম, ওইটাই। সো এখন ওই যে মেইন কথাটা হচ্ছে যে সবার পোস্টিং টাইম একই টাইমে যে কাজ করার বিষয়টা এরকম না। যেমন না, না। হুম, আমি নরমালি 5টার সময় পোস্ট করি, আর আপনি মেবি 4টার সময় লিখছিলেন যে আমি নরমালি 4টার সময় পোস্ট দিই। একেকজন এক এক টাইমে পোস্ট দেয়, আর একেকজনের একেক রকম স্ট্র্যাটেজি। এক্ষেত্রে তো একটা এটা ছোট্ট ঘটনা বেসিক্যালি, অ্যাড করি ভাই। মানে আচ্ছা বল। এখন পর্যন্ত আমার যে পোস্টটা সবচেয়ে বেশি ইমপ্রেশন পাইছে, হুম, হুম, ওই পোস্টটা ভুলে পোস্ট হয়েছিল, মানে আমি পোস্ট দিতে চাই না ওই সময়। মানে মানে ওটা কি হয়েছে, মানে টাইমিং দেওয়া ছিল আমার, মানে শিডিউল করা ছিল লিঙ্কডইনে, কিন্তু আমি ওটা ভুলে গেছি, আমি এঙ্গেজও করি আচ্ছা, নাই, পোস্ট হয়ে গেছে, এবং সাথে কোনো ইমেজও অ্যাড করা ছিল না। ওই পোস্টটা আচ্ছা, আমার এই লিঙ্কডইন জার্নিতে সবচেয়ে বেশি হাইয়েস্ট পাওয়া, সেটা যে যতটুকু অ্যামাউন্ট হোক সবচেয়ে বেশি হাইয়েস্ট ওইটা। এখন আমি গ্রেট। বুঝলাম যে আসলে মানে সাইকোলজিক্যালি আমরা যতই মানে ইমপ্রেশন বা এঙ্গেজমেন্টের জন্য ওয়েট করি, তার চেয়ে ভ্যালু দিয়ে লেজার টার্গেট করে ওই ক্লায়েন্টকে টার্গেট করে আমার মনে হয় ভালো। কারণ এটা আসলে অ্যালগোরিদমে মানে পুরোটা আসলে এখনো কেউ ধরতে পারছে, আর এইটাই হয়তো বা অটোমেটেড হয় কিনা তাও আমরা বুঝতে পারতেছি না। গ্রেট। আচ্ছা, তো এখানে আমি আর একটা জিনিস বলি, সেটা আমার যেটা হাইয়েস্ট ইমপ্রেশন এই অবধি লিঙ্কডইনে পাইছে যেই পোস্টটা, তো সেটার একটা ব্যাকগ্রাউন্ড ছোট্ট স্টোরি শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি ধরেন যে যখন প্রথম লিঙ্কডইনে আসছি, তার 2 মাস 3 মাস সময়ের কথা, তখন আর কি আমার পোস্টের ইমপ্রেশন এভারেজ 1,500 2,000 এরকম আসতো। আর তাও 1 দিন 2 দিন পরে আমি ওই রেজাল্টটা দেখতাম যে আমার এরকম একটা ইমপ্রেশন আসছে এভারেজ।
এখন যেটা হইছে যে আমি তখন এআই দিয়ে কন্টেন্ট লিখতাম। আমি জানতামই না যে আমার পোস্টটা আমার কিরকম ভ্যালুয়েবল হইতে হবে, অথবা আমি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি জানতাম না। আমি কি করতাম যে ওই জিনিসটারে একটু স্ট্রাকচারে সাজাইতাম এআই ড্রাফটটা আইনা। এখন যেটা হইছে যে আমি সাডেনলি একটা পোস্ট বানাইছি, আমি ওই পোস্টটা পড়িও নাই যে আমি ওটার মধ্যে কি লিখছি, বাট আমি পোস্টটা দিছি নর্মাল যেরকম অ্যাজ ইউজুয়াল দেই। এমনি নর্মালি আমি এক একটা ইমেজ ডিজাইন করা, পোস্ট ডিজাইন করা, সেটার পিছনে আমি 5 ঘন্টা 6 ঘন্টা টাইম স্পেন্ড করছি যখন বিগিনার ছিলাম। তো ওইটার জন্য আমি মাত্র 15 মিনিটও সময় নিই ওই পোস্টটার জন্য। আর ওই পোস্টটা আমার লিঙ্কডইনে হাইয়েস্ট মানে 40,000 ইমপ্রেশন আসছে জাস্ট ওয়ান ডে, মানে একদিনের ভিতরে। আমি তখন, আমি রাত্রে ঘুমাইছি, সকালে উঠে তারপরে পোস্ট দেখতেছি, কমেন্টের ভাঙ্গে যেতেছে নোটিফিকেশনে যখন ওয়াইফাইটা অন করছে। আমি এখন ভিতরে ঢুকে দেখতেছি যে কি হইছে, দেখি যে রিয়েক্ট 200-র উপরে, ইমপ্রেশন 40,000 ছাড়াই গেছে। আমি অবাক হয়ে গেছি ওইটা দেখার পরে যে কি হলো। পরে আমি তখন আমি পোস্টটা মনোযোগ দিয়ে পড়ছি যে এই পোস্টের মধ্যে কি লিখছি এমন যেটার ইমপ্রেশন এত বেশি, রিপোস্ট এতগুলা, তারপর এতগুলা রিয়েক্ট। দেন সিক্রেট বুঝলাম যে রিভিল হয়ে গেছে ভাই। এই জিনিসটা আমি নিজে জানতাম না, যেটা আমি শেয়ার করছি। ওইটা আমার আচ্ছা, জন্যই একটা নতুন টিপ ছিল, আমার জন্য নতুন হ্যাঁ, একটা লেসন ছিল, আমি ওইটার মাধ্যমে শিখছি নতুন কিছু। যাই হোক, তো এখন এটা আসলে লাকিলি হয়ে যায়, অনেকগুলো এরকম হ্যাঁ, র্যান্ডমলি হয়ে যায়। বাট যাই হোক, সো পার্ট পার্ট। এখন ধরেন যে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য যতটুকু জানা দরকার, আই হোপ সো যেতে পারছি। এখন মূল বিষয় যেটা, এখন আমরা হচ্ছে নেটওয়ার্কিং এন্ড এঙ্গেজমেন্টের বিষয়টাতে আসি। এইখানে দেখেন, এখন ধরেন যে আমি সবকিছুই পারফেক্ট ভাবে অর্গানাইজ করলাম, প্রোফাইল বিল্ড আপ হলো, কন্টেন্ট আমি দেওয়া শুরু করলাম, ডিস্ট্রিবিউশন ইজ ইচ এন্ড এভরিথিং, পোস্টিং টাইমও ক্লিয়ার। এখন এই যে যারা আইসিপি, এই যে টার্গেটিং এর যে বিষয়টা, টার্গেটিং ধরেন যে আমি একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রির স্পেসিফিক পার্সনদেরকে আমি টার্গেট করলাম, স্পেসিফিক লোকেশনও সেট করলাম। এখন এই আইসিপি দের আমি অ্যাকচুয়ালি কিভাবে খুঁজে পাবো, অ্যান্ড তারপরে হচ্ছে, আচ্ছা এটাকে বলেন যে তাদেরকে আমি খুঁজে পাবো কিভাবে? আচ্ছা, এখানে খুঁজে পাওয়ার কয়েকটা মাধ্যম যেটা আছে, অ্যাক্টিভ যারা একেবারে লিঙ্কডইনে যারা অ্যাক্টিভ থাকে তাদেরকে খুঁজে পাওয়ার হুম, মানে এবং তাকে ক্লায়েন্ট হিসেবে কাউন্ট করার সবচেয়ে ইফেক্টিভ মাধ্যম আমার কাছে যেটা মনে হয়, এবং আমি এটা প্রুফও পাইছি আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে কম্পিটিটরদের সাথে এঙ্গেজ করা। ধরেন আমার ফলোয়ার হচ্ছে 3,000, কথা কথা, আমার হুম, কম্পিটিটর হচ্ছে 30,000। সে 5 বছর যাবত লিঙ্কডইনে আছে। সে কত টার্গেট অডিয়েন্স আমার মানে ক্যাচ করে বসে আছে হুম, হুম, তার ওই 30,000-এর মধ্যে। তো আমি যদি প্রতিনিয়ত আমার কম্পিটিটরের সাথে এঙ্গেজ হই, কম্পিটিটরের প্রাইস ধরেন হচ্ছে গিয়ে 1K একটা ব্যানারের জন্য, কথা কথা বললাম, হুম, $1,000 সে একটা ব্যানার চার্জ করে, আর আমি ধরেন করি $200 বা $500, কথা কথা। তো এখন ওইখানে তার যে 30,000 ফলোয়ারের মধ্যে হয়তো বা তার 10,000 আছে টার্গেট অডিয়েন্স, বা 5,000ই ধরলাম, এই পাঁচ হুম, হাজারের সবাই কিন্তু $1,000 দিয়ে ব্যানার কিনবে না। তো যখন দেখে সেম সার্ভিস প্রোভাইডার একজন ওই আমার কম্পিটিটরের কমেন্ট সেকশনে ঘুরতেছে, তখন তাদের একটা মেমোরি কাজ করে যে এ তো একই সার্ভিস প্রোভাইডার, এর একটু নক দিয়ে দেখি কি অবস্থা। হুম, হুম, এবং আমি এভাবে কনভার্ট হয়েছে আমার বিগিনের প্রথম দিকে, এভাবে আমি ক্লায়েন্ট পেয়েছি আর কি। যে হুম, এবং স্টিল একজনের সাথে কাজ করতেছি, সেও একেবারে একজন মানে লিঙ্কডইনের প্রমিনেন্ট একজন ক্রিয়েটরের কাছ থেকে সার্ভিস নিবে নিবে, এই সময় দেখে যে আমি বাংলাদেশি, আমি এভাবে কাজ করতেছি, সে আমার কাছে চলে আসছে। এবং হুম, ওই কম্পিটিটরের সাথে আমার এঙ্গেজমেন্ট ছিল। হুম, তা আমি বলবো যে সবচেয়ে ইফেক্টিভ রেডি টু বাই হোক বা ইনবাউন্ড লিডস বলি, যারা মার্কেটে ঘুরতেছে, তাদেরকে আমি কম্পিটিটরের সাথে এঙ্গেজমেন্টের মাধ্যমে, অনেকে মনে করে হ্যাঁ আমি যদি তার সামনে যাই তাহলে হয়তো বা আমার ক্লায়েন্ট সে নিয়ে যাবে, কারণ আমার চাইতে হুম, তার প্রোফাইল ভারী না, আমি মনে করি আরো আসতে পারে, আসার সম্ভাবনা আছে। এটা হলো একটা ওয়ে। দ্বিতীয় আর একটা হচ্ছে, সেটাও অ্যাক্টিভ ক্লায়েন্টে, এটাও আমরা কয়েকবার পড়ে দিছি, আপনিও হয়তো এর সাথে একমত। টপ ক্রিয়েটর যারা আছে হুম, এদের হুম, সাথে এঙ্গেজ করা, এঙ্গেজ করার পরে এখানে এঙ্গেজমেন্টের কমেন্ট স্ট্র্যাটেজিও বলে দিই একটু সাথে। সেটা হচ্ছে একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করা, ভ্যালুয়েবল কমেন্ট, যেটা আসলে মানুষ ভ্যালু ফিল করে, হুম, এটা তো করার চেষ্টা করা। এরপরে ওনার যে পিন কমেন্টগুলো আছে, সেখানেও অন্ততপক্ষে প্রথম 3টা কমেন্টে আমার ভ্যালুয়েবল ভাবে এঙ্গেজমেন্ট করা। আর যদি সে কোনো হুম, পিন কমেন্ট না দেয়, তাহলে ওনার পোস্টে অন্য যারা কমেন্ট করছে, অন্য হয়তো আরো 100 লোক কমেন্ট করছে, তার মধ্যে প্রথমে হুম, যিনি কমেন্ট করছেন তার পোস্টে কমেন্ট করা। হুম, তখন যেটা হবে, এই একটা গেল, ওখানে আমি ঢুকলাম, এরপরে আমি ওখান থেকে মানে অ্যাক্টিভ অডিয়েন্স কিভাবে পাবো। দেখা গেছে একটা টপ ক্রিয়েটর প্রোফাইলে 1,000 ইমপ্রেশন হয়েছে, 1,000 আপনার রিয়াকশন পড়ছে, 1,000 কমেন্ট হুম, পড়ছে। এই রিয়াকশন এবং কমেন্ট গুলো একটু চেক করা, যে এখানে আমার কোনো টার্গেট অডিয়েন্স আছে কিনা। যদি দেখি সে কমেন্টের মধ্যে কোনো টার্গেট অডিয়েন্স আছে, আমি একটা ভ্যালু দিয়ে কমেন্ট ওখানে এঙ্গেজ করা, এরপরে তার প্রোফাইলে চলে যাওয়া, তার প্রোফাইলটা ভিউ করা,
এঙ্গেজমেন্টের মতো হইলে সেখানে এঙ্গেজ করা এবং তারে আমি আমার লিস্টে নিয়ে আসা, আমার এক্সেল হোক বা আমার অন্য যে কোনো নোশন হোক, যে কোনো লিস্টে তাকে নিয়ে এসে রাখা, পরের দিনে আবার তার সাথে এঙ্গেজ করা এবং একটা পর্যায়ে তার কাছ থেকে একটা রিপ্লাই পাওয়ার চেষ্টা করা যায় একটা ভ্যালু দিয়ে। সে যখন রিপ্লাই পেলো, হুম, আমার প্রোফাইল ভিজিট করলো, তখন আমি তাকে নোট সহ কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারি পার্সোনালাইজ করে, যেটা তারই কোনো একটা প্রশংসা বা তারই কোনো একটা প্রোফাইলের কোনো একটা রিলেশন কিছু দিয়ে। আমি কখনোই তাকে সেল করতে যাব না। এর জন্য যদি আমি একটা ঘটনা বলি, রিসেন্টলি, সেটা হচ্ছে যে জাস্টিন ওয়েলসের প্রোফাইলে আমি একটা কমেন্ট করছি, হুম, ওখান থেকে আমি একজনকে পাইছি। সে টার্গেট অডিয়েন্সের মধ্যে আমার পড়ে, কিন্তু আমি ইনস্ট্যান্ট আমি নিজেই চিন্তা করি না সে আমার ক্লায়েন্ট হবে। তো আমি হুম, কি করলাম, তাকে ওখানে একটা কমেন্ট করলাম, সে তার প্রোফাইলে গেলাম, সেখানে কমেন্ট করলো, সে আমাকে কানেকশন পাঠালো, সে আমার পোস্টে রিয়াকশন করলো, এভাবে চলতেছিল। তো ওই দিন আমি পোস্ট দিলাম একটা অ্যানিমেশন পোস্ট, মানে হুম, আমার লেখাটা অ্যানিমেট করতেছে। সে আমাকে ডিএম করলো, আমি এরকম একটা পোস্ট চাই, আমার একটা পোস্ট করে দাও। আমি বললাম তোমার ব্র্যান্ড কালার কি, আমি তার কাছে প্রাইস টেরাইস কিচ্ছু বলি না, কারণ এটা করতে আমার হয়তো অল্প সময় লাগবে, আমি এই জন্য কিচ্ছু বলিনি। আমি বললাম হুম, ঠিক আছে, কালকে সকালে তুমি পাবা। আমি প্রাইস ডিজাইন করে দিলাম, তার ওয়ান পিস একটা টেমপ্লেট অ্যানিমেটেড। সে বললো চল এবার বিজনেস শুরু করি, আমার প্রোফাইল রিবাইন্ড করে দাও, ওয়াও! আমার অ্যাবাউট টেবাউট সব লিখে দিতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এই প্রাইস ঠিক আছে, তাহলে তোমার ইয়ে দাও, আমি পাঠাইতেছি। তো এখন বিষয়টা হচ্ছে যে এটা একটা অ্যাক্টিভ পাওয়ার একটা সোর্স, একটু কম থাকবে হয়তো, একটু সময় দিতে হবে, কিন্তু হুম, যদি একটা 4টা 5টা ক্লায়েন্ট আমাদের হয়ে যায় যে কোনো মাধ্যমে, লিঙ্কডইন থেকে রেফারেল আসা শুরু করে, দেখা যায় যে হুম, ম্যাক্সিমাম, আমি জানি মাসে ভাই আপনার উদাহরণ সেম হবে, যে বেশ একটা পার্সেন্টেজ, সেটা 40 হোক 30 হোক রেফারেল থাকে, হুম, রেফারেল থাকে। এই জন্য প্রথমে একটু কষ্ট করে যদি আমরা অ্যাক্টিভ ক্লায়েন্টটা ধরতে পারি, তাহলে আমার মনে হয় রেফারেল আসা শুরু করলে একাকি কাজ করলে বা এজেন্সি থাকলেও কাজ বসে থাকে না। দ্বিতীয় হুম, 3 নম্বর যেটা, সেটা হচ্ছে সার্চ। যদি কেউ একেবারে ফ্রি ভার্সন ব্যবহার করে লিঙ্কডইনের, হুম, তাহলে সার্চ হুম, অপশনে গিয়ে সে যেটা বেশি ইফেক্টিভ, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্চ দাও ওয়ান বাই ওয়ান, তখন হয়তো অনেক সময় একটিভ পাওয়া যায়, অনেক পাওয়া যায় না, কিন্তু টার্গেট কিওয়ার্ড দিয়ে সে যদি পোস্ট সার্চ করে, হুম, তখন একটিভ বেশি পাওয়া যায়। যেমন কেউ লিখলো কোর্স, কোর্স লিখে সে হুম, লিঙ্কডইনের সার্চ বক্সে দিল, পোস্ট অপশন ক্লিক করলো, লেটেস্ট পোস্ট লাস্ট 24 আওয়ার্স। হুম, এখন ওই কোর্স দিয়ে যারা পোস্ট দিছে, এর মধ্যে সবাই হয়তো কোর্স হবে না, কিন্তু হুম, ম্যাক্সিমাম কোর্স হবে। এই গ্রেট। ক্ষেত্রেও সে একটা, এবং এর সাথে সাথে সে এঙ্গেজও করতে পারে তাদের সাথে, এই ক্ষেত্রেও সে হুম, একটা অ্যাক্টিভ টার্গেট অডিয়েন্স সে লিঙ্কডইনে পেতে পারে। আর যারা সেলস নেভিগেটর একেবারে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করে, তাদের জন্য তো আরো অনেক সুযোগ। এটা তো হুম, তাদের জন্য পরের অপেক্ষা আর কি। এটা আমার কাছে মনে হয় যে ফ্রি হিসেবে আমরা এইগুলো করতে পারি, বা আমি নিজে এগুলো হুম। করছি এবং করি। আচ্ছা। তো এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমার অ্যাক্টিভ পিপলদেরকে টার্গেট করা উচিত, নাকি আর যারা ইনঅ্যাক্টিভ আছে তাদেরকে আমি একদম ইগনোরই করে দিব? না, ইনএক্টিভদের আমি ইগনোর করবো না, কিন্তু ইনএক্টিভদের সাথে আমার এঙ্গেজমেন্ট একটু কঠিন হয়ে যাবে আমার বিগিনার লেভেল। এটার কারণ হচ্ছে যে ইনএক্টিভদের দেখা যায় তারা হয়তো আছে, প্রোফাইল তাদের রানিং আছে, কিন্তু তাদের সাথে আমি আমার যারা মানে সাথে আছে বন্ধু বান্ধব, তারা যেটা বলে যে ভাই হুম, তার সাথে আমি কিভাবে মানে এঙ্গেজ করব, তাকে আমি ডিএম দিতে হুম, পারছি না, কারণ এতগুলো ডিএম আমি দিতে পারি না, তার প্রোফাইলে নাই হুম, কোনো পোস্ট, কিন্তু সে হুম, অ্যাক্টিভ আছে, প্রিমিয়াম ভার্সনে ব্যবহার করে, তাহলে আমি তার হুম, সাথে কিভাবে কানেক্ট করতে পারি? এই ক্ষেত্রে আমি যেটা বলি, যে এই ধরনের লোকরা হচ্ছে কি কন্টেন্ট দেখে, সে হুম, লিঙ্কডইনে নিজে কিছু করে না, কিন্তু অন্যদের কন্টেন্ট দেখে এবং সে ওখান থেকে হার্ন করে। তার হুম, মানে যখন কাউকে লাগে তখন সে ওখান থেকে হায়ার করে। এই জন্য আমি বলি হুম, এদেরকে আমি কন্টেন্ট দিয়ে টার্গেট করতে পারি। এরপর যদি আমার প্রিমিয়াম ভার্সন ব্যবহার করি, তখন আমি এদেরকে মেসেজ করতে পারি। কিভাবে মেসেজ হুম, করতে পারি? যে আজকে আমি দেখলাম ওনার ইন্ডাস্ট্রি, ওনার ওয়েবসাইট, ওনার এই সমস্যা আছে, আমি তাকে একটা হুম, নোট দিলাম, নোটের সাথে একটা ভ্যালু দিলাম, যে আমি হুম, ভিজিট করছিলাম আপনার ওয়েবসাইট, ওখানে দেখলাম হুম, এই একটা স্লো আছে, বা আপনার ব্যানারে এইখানে এই জিনিসটা এইভাবে দিলে সুন্দর হতো, আমি এটা আপনাকে এখন ফিক্স করে দিলাম, বা আমি তো হুম, এখানে মানে অ্যাটাচমেন্ট করতে পারতেছি না, আপনি এটা অ্যাকসেপ্ট করলে আমি আপনার ওটা রেডি করে রাখছি, অ্যাটাচ করে দিলাম, জাস্ট একটা হুম, রেডি টু ইউজ ভ্যালু তারা দিলাম, আচ্ছা। এবং আমি দেখছি এটা কাজ তো হয়। তো ফার্স্ট মেসেজে বেসিক্যালি যারা ইনঅ্যাক্টিভ তাদেরকে আমরা হচ্ছে এরকম একটা মেসেজ দিব যেখানে আমাদের একটা স্পেসিফিক রেডি টু ইউজ হ্যাঁ, সলিউশন ভ্যালু সেট। রেডি টু ইউজ একটা সলিউশন থাকবে, সেটা যে কোনো একটা হইতে পারে, শর্ট হইতে পারে, মানে সে যেন মনে না করে যে এই লোক তো আসলে আইসেই ভাই আমারটা এটা কিনেন, আমারটা খুব ভালো, মানে এই যে মানে বিষয়টা। ভেন্ডর টাইপের না আরকি। হ্যাঁ, যে আপনার তো ব্যানার নাই ভাই। আপনি ব্যানার ব্যবহার আচ্ছা। করেন না কেন? আপনার ব্যানার ব্যবহার করলে তো ভাই আপনি অনেক ইমপ্রেশন পাইতেন। আসলে এই লোকের ইমপ্রেশন প্রয়োজন নাই। সেজন্য সে হুম, ব্যানার হুম। ব্যবহার করতেছে না। জোরাজুরি করলে তো লাভ আচ্ছা। হবে না। এইজন্য উনার দেখা গেছে একটা লোক আদৌ ব্যানার ব্যবহার করে না। আমি মনে করি তাকে ব্যানার ইম্পোর্টেন্স বলার কোনো দরকার নেই। কারণ দরকার LinkedIn এ নেই। এত বেশি এডুকেশনাল পোস্ট হয়। কাউকে গিয়া মানে শিখানোর যে ভাই ব্যানারে অনেক ফজিলত,
এই ব্যানার হইলে আপনি অনেক ক্লায়েন্ট পেয়ে যাবেন। এগুলো আমি মনে করি যে বলার দরকার নেই। তার যেটা গ্যাপ, ওই গ্যাপটা ইনস্ট্যান্ট সে যেটা ব্যবহার করতেছে ওর মধ্যে যেটা গ্যাপ, সে হয়তোবা পোস্ট দিতেছে, অথবা তার একটা বিজনেস ওয়েবসাইট আছে, অথবা তার ব্র্যান্ডের কোনো একটা লেকিংস, ওইটা আমি বের করে ফ্রেন্ডলি রিমাইন্ডার হিসেবে একটা কুইক সলিউশন তাকে দেওয়া। আমার কাছে মনে হয় এটা কাজ হয়, এবং আমি দেখছি কাজ হয়। তবে এখানে আচ্ছা। সবকিছুর একটা পূর্ব শর্ত হচ্ছে, মাস্টার ভাই এটা হয়তো বা বলবেন, সেটা হচ্ছে যে ক্লায়েন্টকে ভালোভাবে রিসার্চ না করে যদি আমি সময় ইনভেস্ট করি, তখন আসলে হবে না কাজ। তখন আমি ফ্রি ভ্যালু হুম, হুম। দিলেও সেটা রিটার্ন আসবে না। মানে ওই ট্রু। লোকের সো পকেটে আছে কিনা এটা আমার জানতে হবে। সে আসলে ওই বাই করার মতো ক্যাপাসিটি রাখে কিনা, বা তার প্রয়োজন আছে কিনা। একটা লোক দেখলাম সে জব খুঁজতেছে, তাকে আমি ক্লায়েন্ট হান্টিং এর যাবতীয় তথ্যপত্র দিয়ে দিলাম। কিছুদিন আগে আমার হয়েছে, গত বছরে, মিডল ইস্টের একজন। আমি কোশ্চেনটা করতে ভুলে গেছি যে তার আসলে প্রাইমারি গোল কি। এটা কোশ্চেন না করে সে আমার বলছে তুমি কিভাবে হেল্প করো। আমি আমার ওই যেটা ক্লায়েন্ট হান্টিং এর যে ফাইনাল, এটা তারে দিছি। সে বলছে আমি তো এখানে জব খুঁজতেছি। হ্যাঁ, আমি বললাম জব খোঁজা, সেটার জন্য আমার সলিউশন আছে। সে আমাকে আর নক করে নাই। কারণ সে বুঝতে পারছে এই লোক ক্লায়েন্ট হান্ডিং কাজ করে। কিন্তু আমি যদি আগে থেকে বুঝতে পারতাম যে সে আসলে জব হান্ডিং কাজ করে, জব চাচ্ছে, তাহলে আমি ওই রিলেটেড ফাইনালটা তাকে দিতাম। কিন্তু এখানে আমার একটা ভুল হয়েছে, যে আমি তাকে আগে জিজ্ঞেস করি নাই যে ভাই তোমার আসলে মূল গোলটা লিঙ্কডইনে কি। এবং এরপর থেকে আলহামদুলিল্লাহ আর ভুল হইতেছে না। ওই তো। সো ভুল থেকে মানুষ আসলে হ্যাঁ, অ্যাকচুয়ালি জি, শিখে। ভুল থেকে শেখা। এটাই, মানে এটাই হলো মূল বিষয়। যাই হোক, so এখন ধরেন যে আহ, ওই যে কথাটা বললেন আপনি যে প্রোফাইল রিসার্চ করা উচিত আর তার অ্যাকচুয়ালি এবিলিটিটা আছে কিনা। তো এটা আমার কিন্তু লিঙ্কডইনে যখন আমি অডিয়েন্সটা সিলেক্ট করতেছি যে আমি অ্যাকচুয়ালি কাদের সাথে কাজ করব, আমার এই জিনিসটা ওই সময়টাতেই জানা উচিত ছিল। জি, আর যেটাকে আমরা হচ্ছে বায়ার পার্সোনা বলি অথবা কাস্টমার জি, বাটার, এক একজন এক এক রকম ভাবে বলে। তো আমরা যখন ওই জিনিসটা বিল্ড করি, ম্যাক্সিমামই যেটা মানুষ করে যে সাপোজ যে বিভিন্ন এআই আছে লাইক চ্যাট জিপিটি, এখন তো টিপসিক অ্যান্ড আরো অনেক এক্সট্রাঅর্ডিনারি এআই বের হয়েছে। সো ম্যাক্সিমাম 99% এখনো চ্যাট জিপিটিতে আটকে আছে। তো যেটা মূল বিষয় আমি বলতে চাইতেছি সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি কে যখন আমি বলতেছি যে তুমি আমার একটা বায়ার পার্সন অথবা কাস্টমার বাটার বানায় দাও, তখন আমার একটা এস্টিমেটেড রেভিনিউ দিতেছে যে এই মানুষটা অথবা এই টাইপের যে অডিয়েন্স যারা আছে তারা বাৎসরিক এতটুকু রেভিনিউ জেনারেট করে। বাট অ্যাকচুয়ালি কিন্তু ওইখানের ডাটাটা মিসলিডও করতে পারে আপনাকে। তো মারাত্মক। আমি যেটা মনে করি যে আমার অবশ্যই অর্গানিক রেজাল্ট খোঁজা উচিত। যে কারণে আমার যেটা করব যে আমার মাথার ভিতরে যখন আমি একটা অডিয়েন্সকে রিসার্চ করব, আমার ভিতরে যতগুলা প্রশ্ন আসে সেই সবগুলা প্রশ্ন আমি স্পেসিফিক ওয়ান বাই ওয়ান যেন গুগলে সার্চ করে করে অ্যাটলিস্ট ৩-৪টা ওয়েবসাইট থেকে আমি রিসোর্স কালেক্ট করে করে দেখি যে আসলেই কি ওদের এরকম রেজাল্ট আছে, অথবা ওরা অ্যাকচুয়ালি কি এরকম ভাবে লাইফ স্টাইল লিড করে, অথবা এরকম ভাবে ওদের মানে ক্যারিয়ারটা কিনা। আই হচ্ছে যে আমি ঠিক বলছি। জি, জি ভাই, আমি একটু রিলেট করি এটার সাথে। গত আচ্ছা। বছরের প্রথম দিকে কাজাকিস্তানের একজন এই হাই প্রফেশনাল আমাকে এই কোর্সে হুম, মেসেজ করছে, তার প্রোফাইল সে কাজ করে এবং তাকে আমি কন্টেন্ট করে দিতে হবে। তো আমি হুম, তার ব্যানার ট্যানার করলাম, যে চিন্তা করি যেহেতু সে কন্টেন্ট নিবে, মান্থলি আমাকে হায়ার করবে। এবং হুম, আমি রিসার্চ করে দেখলাম তার দেশে তার প্রফেশনাল যে স্যালারি, তাতে সে মান্থলি আমাকে $800-900 দিতে পারে। এটা আমার হুম, একটা মানে ধারণা, রিসার্চ ধারণা হয়েছে। হুম, তো এই এতটুকু রিসার্চ কিভাবে ভুল হয় এটা সামনে বলতেছি আর কি। তো তাকে ব্যানার ট্যানার দিলাম, সে খুব খুশি, প্রোফাইল ডিজাইন করে দিলাম, অফার টফার সব খুব পছন্দ হয়েছে। এবার বললাম হুম, তাহলে আমরা কথা বলি, মিটিং এ আসলাম। মিটিং এ আমাকে বললো সে আমি তাকে তোমার কন্টেন্ট আইডিয়া দেবো, তুমি পুরোটা ডিজাইন করে দেবে এবং পোস্ট তৈরি করে দেবে। আমি ওকে ফাইন, তাহলে তুমি আমাকে এস্টিমেট হুম, দাও। আমি তাকে সাতশো হুম, পঞ্চাশ ডলার দিয়েছিলাম, যেহেতু আমি দেখলাম তার এককে দেওয়ার পসিবিলিটি আছে, আমি একটু হুম, কমাই দিই, 750 দিছি। সে আমাকে হুম। হেসে মেসেজ রিপ্লাই দিছে, তুমি কি এখানে $75 বুঝাইতে চাইছো? আমি বলছি না, 75 না, এটা 750। তা বলতেছে না, এটা তো হবে না। মানে আমি তাদের ইনকাম ইয়ারলি রিসার্চ আমি দেখছি, তাতেও আমার রিসার্চটা ভুল হয়েছে। মানে হুম, আমার আরো কত ডিপ ঢোকার দরকার ছিল ওই পার্সনের। দেখা গেছে ওনার প্রফেশন উনি ভুল লিখে রাখছে হয়তো, হুম। বা উনি যে কোম্পানি অ্যাড করে রাখছে এটাও ভুল হইতে পারে। এটা ভুল হইতে পারে। এবং আমি হয়তো এই ধরনের ট্র্যাপেই পড়ছি। মানে রিসার্চ, হুম, হালকা হুম। রিসার্চ থাকা সত্ত্বেও মানে আমার এটা মিস হয়েছে এটা। Mislead। আচ্ছা। তো যাই হোক, so আমরা ইম্পর্টেন্সটা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি যে আমাদের কিরকম লেভেলের রিসার্চটা করা উচিত। হুম, তো ডিপ রিসার্চ ছাড়া অ্যাকচুয়ালি এখন যে অবস্থা এখনকার টাইমে, সো ডিপ রিসার্চ আমার অনেক বেশি করা উচিত। এটা হলো এখানকার কি টেকওয়ে। হুম, তো জি, যাই হোক, তো আমরা এক্সাম্পল দিয়ে শেয়ার করার ট্রাই করতেছি যাতে আমরা খুব ভালো মতো আন্ডারস্ট্যান্ডিং করতে পারি এবং রিলেট করতে পারি। আর আমার কিভাবে অ্যাকচুয়ালি এগুলো করা উচিত এটাই। তো এখন সো আমাদের মনে করেন যে প্রোফাইল রেডি, তারপর হচ্ছে আমরা কন্টেন্ট পোস্ট করা শিখলাম, প্লাস হচ্ছে আমরা আইসিপি দের খুঁজে পেলাম, লিস্টও বিল্ড করলাম। এখন যেটা মূল বিষয় যে আমার মানে কিরকম রেঞ্জে আর কি
মানে সেট করা উচিত যে আমি অ্যাকচুয়ালি এই কয়দিন লিমিটে এই কয়জনকে আমি লিস্টে রাখবো, মানে টার্গেট করব, মানে একটা স্পেসিফিক টাইমলাইনের ভিতরে আমি কয়জনকে টার্গেট করব। এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ভাই। সেটা হচ্ছে যে আমার ফিনান্সিয়াল স্টেবিলিটি যেটা, হুম, অর্থাৎ আমার মাসে 50,000 টাকা চাহিদা আছে, আমার মাসে 20,000 টাকার চাহিদা আছে, আমার 1 লাখ টাকার চাহিদা আছে, এইটা আমার ফিগার আউট করতে হবে আগে, যে হুম, আমার একেবারে বেসিক নিড মেটানোর জন্য আমার কয় টাকা লাগবে। আমি অনেক বড় আচ্ছা, ফোকাস করার আগে, এবং ধরেন একটা লোকের মাসে 30,000 টাকা লাগবে তার একেবারে বেসিক নিড, এটা না হলে সে লাক্সারি কিছু না, বেসিক নিড। হুম, তো আমার এই 3,000 টাকা এক মাসের লিঙ্কডইন থেকে আয় করতে হলে আমার সার্ভিস অনুযায়ী আমাকে কয়টা ক্লায়েন্ট লাগবে, হুম, এবং আমার আওয়ারলি রেট অনুযায়ী আমার রেটটাও ফিক্সড করতে হবে, যে আমি ডিজাইন করি, বা আমি ওয়েব ডিজাইন করি, বা আমি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি দেই। তো আমার আওয়ারলি রেট কত হইলে এই মাসে আমার 30,000 টাকা জেনারেট হবে, এই অনুযায়ী লেজার টার্গেট করা দরকার। এখন যখন ৩-৪ মাস আমার এই ৩০,০০০ টাকা আসতেছে আসতেছে আসতেছে, এবং কোনো মাসে ৩৫ হচ্ছে, তখন ওই বাকি ৫,০০০ দিয়ে আমি হয়তো কোনো একটা কোর্স কিনলাম, বা আমি হুম, কাউকে হায়ার করলাম। কিন্তু আমার এই ফিনান্সিয়াল স্টেবিলিটি, যাতে আমার ফ্যামিলিটা চলতে পারে, এই স্টেবিলিটি ধরে রাখার জন্য আমার লেজার টার্গেট করতে হবে, যে আমি হয়তোবা লিস্ট করলাম ৫০ জন, এবং খুব পাইছে পাইছে ৫০ জন লিস্ট করলাম, বা ৩০ জন লিস্ট করলাম, বা প্রতিদিন ৩ জনের লিস্ট করি, আমার যেন মাসে কমপক্ষে 5টা ক্লায়েন্ট আমার কনভার্ট হয়, এবং তাতে হুম। যেন আমার এই 30,000 টাকা চলে আসে আমার প্রাইস অনুযায়ী। আমি বললাম মানে যার যেরকম ওকে, প্রাইস আর ওকে। কি, যার যেরকম প্রাইস। তো তাতে কি হবে, আমি মানে মানে আমার রেশিওটাও কম হবে, এই জন্য যে আমার টার্গেট 30,000 টাকা মাত্র। এটা নিয়ে আমার হুম, শর্টলি একটা ফিগার আউট করতে হবে। কিন্তু আমি যদি চাই যে আমার ফিনান্সিয়াল স্টেবিলিটি হওয়ার আগেই, যে না আমার তো 3 লাখ টাকা কামাই করতে হবে, আমার তো 10 লাখ টাকা এই মাসে ইনকাম করতে হবে, হুম, তখন দেখবো কি আসলে আমার অফারটা তো ওই 10 লাখ টাকার মানের হইতেছে না এখন, এবং আমার প্রোফাইলটার ওয়েটটাও ওরকম হইতেছে না, তখন আমি হয়তো হুম, 2,000 লোককে টার্গেট করব। কিন্তু আমি আসলে কাউকে অ্যাকচুয়ালি, যারা ফ্রিল্যান্সিং করে, স্লো ফ্রিল্যান্সার বা এজেন্সির হুম, কথা বাদ দিলাম, তারা আসলে হুম, একটা মাসে কয়টা ক্লায়েন্ট হান্ট করতে পারে বাস্তবিক পক্ষে, এটা আসলে আমি মনে করি ৫-৬ জন ৭ জন, যদি প্রজেক্ট অনুযায়ী। এর চেয়ে বেশি হুম, করা মনে হয়, আমার মনে হয় এর চেয়ে কম করতে পারে, কম করাটাই হুম, মনে হয় বেশি সুইটেবল। কারণ একটা ক্লায়েন্টে হুম, তো আপনার সময় দিতে হবে। আপনি যদি হুম, ধরেন একটা ওয়েব ডিজাইন করার জন্য ১৫ দিনের সময় নেন, তাহলে আপনি হুম, একা কাজ করলে কয়জনের কাজ করতে পারেন। এইভাবে হুম, লেজার টার্গেট করে তার লিস্ট করা উচিত, যাতে স্টেবিলিটি হুম, আমার চলে আসে। এরপর যখন স্টেবিলিটি বাড়বে, ক্লায়েন্ট রিকারিং ভালো হচ্ছে, তখন আমি এইটাকে হুম, রেঞ্জটা আরো বাড়াইতে পারি, বা অফার আমি প্রাইস ইনক্রিজ করতে পারি, ডাউন সেল আপসেল করতে পারি। এই জন্য এটা ডিপেন্ড করতেছে, আমি মনে করি তার তার যে ফাইন্যান্সিয়াল যে নিড, এটার উপরে তার লেজার টার্গেট করে তার আগানো উচিত, হুম। আমার যেটা মনে আচ্ছা, হয় আর কি। তো আহ, এটাকে আমি আরেকটু ক্লিয়ার করতে চাই। জি সেটা জি। হচ্ছে যে ধরেন যে আমার কাছে লিস্ট আছে ১,০০০ জনের, আমি ১,০০০ জনের একটা লিস্ট আমার কাছে আছে যেখানে আমি যাদেরকে টার্গেট করব অথবা আমার পটেনশিয়াল হইতে পারে। আচ্ছা, এটা অনেক বড় হয়ে যায়। সাপোজ যে আমার ২০০ জনের লিস্ট আছে, খুব শর্ট হুম বুঝাইলাম। ২০০ হুম জনের লিস্ট আছে, অ্যান্ড আমি এক্সাম্পলটা একটা ইউটিউব এসইও এক্সপার্টের থিঙ্ক অফ ভিউ থেকে বলি। তো ধরেন যে ওদের যেটা হয় যে ওরা মানে ৭ দিনের প্যাকেজ দেয়, ১০টা ভিডিও এসইও করে, তো ওইখানে হচ্ছে $১০০ ওরা চার্জ করে। ঠিক আছে? তো এখন ওর ধরেন যে মান্থলি ৩টা ক্লায়েন্ট দরকার, $১০০ করে ৩টা ক্লায়েন্ট দরকার। তো এখন এই পর্যায়টাতে ও স্টার্টিংটাতে কয়জনকে টার্গেট করে করে আগাবে? আমি যদি ১ মাসে টার্গেট বলি, আমি হুম, আমার ক্লায়েন্টের জন্য যেটা করি, যে আমি যাদেরকে আমি ফলো আপে রাখি, যেসব ক্লায়েন্টদেরকে মানে হুম, হুম, প্রোফাইল রিব্র্যান্ডিং করার পরে আমি অনেককে ফলো আপে রাখি, এটা সেকেন্ড প্যাকেজ আর কি। তো সেই ক্ষেত্রে আমি যেটা করি, আমি তাদেরকে একটা ৩ থেকে ৫ জনের আমি একটা বলি যে আমি একটা শিট দিই তাকে, মানে রেডি করে ওইটা, যে আপনি প্রত্যেক দিন নতুন নতুন ৩ জনের সাথে মানে অ্যাড হবেন, এঙ্গেজ করবেন, এবং বাকি পিছনের ৩ জনকে ধাপে ধাপে ফলো আপ করবেন, ফলো আপ করে তাদেরকে সামনে আসবে। তাতে আপনার মাসে হবে ৩০ দিন হলে ৯০ জন, বা যদি আপনি প্রতি হুম, ২৮ দিন করতে পারেন সেই অনুযায়ী কিছু কমবে। কিন্তু হুম, এদেরকে যদি আপনি ফলো আপের মধ্যে ঠিকঠাক মতো রাখতে পারেন, এখান থেকে আপনি ১০ জন কনভার্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি আমি যেটা বলছি, মাস্টার ভাই আপনিও অ্যাড করছেন, আমার মার্কেট হুম, রিসার্চ এগুলো সবকিছু পূর্ব শর্ত। প্রোফাইলে আমার হুম, অফার রেডি থাকা, অর্থাৎ আমি একটা হচ্ছে যে আমি হান্ট করলাম, সার্ভিস দিতে পারতেছি না, বা আমার হুম, কমিউনিকেশন স্কিলস দুর্বল, আমি ডিএমএ লিখতে পারতেছি না, বা হুম, আমি আসলে মিটিং এ যাইতে ভয় পাইতেছি, তখন কিন্তু আসলে এই স্ট্র্যাটেজি গুলো কাজ করবে না। কারণ হচ্ছে সামনে যখন আসবে তখন তো তাকে আমার কনভার্ট করতে হবে। হুম, তো এই জন্য আপনি যেটা বলছেন সেটা, পূর্বের আমার রিসার্চ সব রেডি আছে, আমি কথা বলতে পারি, এবং আমার অফার রেডি, সার্ভিস রেডি, এবং রেজাল্ট রেডি। তখন আমি মনে করি ৩ জন করে যদি কেউ টার্গেট করে, সে মাসে
5টা ক্লায়েন্ট সে পাবে ইনশাআল্লাহ। এটা মানে আমি দেখছি যে এটা সম্ভব। আচ্ছা। সো একটু রিসার্চ ডেইলি করবেন। আমার ডেইলি আমার ৩টা করে কানেকশন ধরে, ধরে আগানো উচিত। হ্যাঁ, এবং দেখা এভারেজ। যাবে যে ধরেন একজনকে আমি আজকে আমি ৩ জনকে আমার লিস্টে নিয়ে আসলাম। একেবারে হুম, পটেনশিয়াল টার্গেট অডিয়েন্স রিসার্চ হুম, করে তার সাথে এনগেজ করলাম। আজকে এনগেজ করলাম, হুম, কালকে এনগেজ করে সে আমাকে রিপ্লাই দিল, আমি তাকে রিপ্লাই দিতেছি। পঞ্চম দিন, ষষ্ঠ দিন গিয়ে তাকে একটা কানেকশন সেন্ড করলাম এবং আমার অভিজ্ঞতায় দেখা গেছে এইসব ক্ষেত্রে 30 থেকে 40% আগেই কানেকশন রিকোয়েস্ট পাঠায়। মানে টার্গেট অডিয়েন্সই আপনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইছে। বুঝতে বাকি পারছি। 40% কে আপনি পাঠাইলেন, 100% হয়ে গেল। 100% আমি এটা আবার করছি কিভাবে, আমি একসময় আমার যতগুলো দেখা যাচ্ছে কানেকশন এক্সপেক্ট করতেছেন সবগুলো উর্দু করে দিছি। এরপর আমি এটা রাস্তায় করছি যে আমার এটা 100% ব্লাঙ্ক রাখতে হবে, যে আমি কানেকশন পাঠাবো কিন্তু এটা অ্যাকসেপ্ট হইতে হবে। তো আলহামদুলিল্লাহ এখন হয়তো বা দুই একজন আছে রিসেন্টলি তাদেরকে সেন্ড করছি, বাকি আমি শতভাগ রাখার চেষ্টা করি অ্যাকসেপ্টেন্স রেট, যাতে আমার ফলো আপের মধ্যে থেকে সে চলে আসে। এখন এই ফলো আপ যে লোকটা হবে আমি তো তাকে টার্গেট করছি, তো আমার এই তিনজন করে করতে গিয়ে প্রতিদিন কিন্তু আমার হয়তোবা প্রতিদিন নতুন আসতেছে 3 জন, কিন্তু পুরাতন কিন্তু আস্তে আস্তে জমা হবে বেশি। তাদের সাথে কন্টেন্টের মাধ্যমে হোক, কমেন্টের মাধ্যমে হোক, অ্যাপ্রিসিয়েশন ডিএম এর মাধ্যমে হোক, যে আপনি আমার পোস্টে লাইক দিচ্ছেন, ধন্যবাদ। তো আপনার ওই পোস্টটা দেখছি, ওখান থেকে আমি এটা শিখছি, ধন্যবাদ। বা এইটা ভালো লাগছে, এইটার সাথে আমার আরেকটা পয়েন্ট অ্যাড করে দিন, ধন্যবাদ। মানে তাকে আসলে এই বাকি মানে আমি 28তম দিন গিয়ে যে আমার 70 জনের সাথে আমার এই মাসে সম্পর্ক হলো, তাদের সাথে যে কোনো ভাবে আমার লিঙ্কে থাকতে হবে। এবং আমি আমার যেটা আত্মবিশ্বাস এবং এটা বাস্তবতা, যেটা আমার মনে হয় মাস্টার ভাই আমার সাথে একমত পোষণ করবেন, 5টা ক্লায়েন্ট এখান থেকে কনভার্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমার মনে হয় না মিস হবে। আপনি ডেফিনিটলি। যদি কি জি। না, না, ঠিক আছে। যদি আমি এই জিনিস ফ্লোটা ধরে রাখি এন্ড ডেইলি যদি আমি, মানে এটা খুবই লো একটা নাম্বার, বাট তারপর হুম। এটা অনেক। ঠিক আছে? সো আমি মানে আলটিমেটলি আমার কিন্তু যদি এক মাসেই আমি নতুন পাইতেছি প্রায় 80-90 জন। ৮০-৯০ জন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমার যদি কোনো তো এখানে মানে ভিজুয়ালাইজেশন টার্গেট না থাকে, তখন আসলে আলটিমেটলি কিন্তু প্রতি মাসে আমার সাথে 90 জন কানেক্ট হইতেছে না। আমি অনেক হইতেছে না। কমেন্ট করতেছি, অনেক রিঅ্যাকশন দিতেছি, অনেক জায়গায় কানেক্ট হুম, পাঠাইতেছি। কিন্তু আল্টিমেটলি যদি মাসের হুম। শেষ আমি আমার রিসেন্ট এক ক্লায়েন্টকে আমি বলতেছি যে আপনি যে এক্সেল শিট পূরণ করতেছেন না, আমরা তো মাস শেষে বুঝবো না যে আসলে আপনি কি কাজ করতেছেন। ফিগার আউট তো হবে না। আমি অনেক কমেন্ট করি ভাই। অনেক কমেন্ট করি, দেখেন এই এত 50, 60, 70 আমি করি না ভাই। কমেন্টের সাথে, সাথে আমি তো আপনার কানেকশন হচ্ছেন কাদের সাথে, এনগেজ করেন কাদের সাথে, এটা তো আমি কোনো প্রুফ দেখতেছি না আপনার। তো আমি হতাশ ওনার সাথে এই বিষয়ে যে আমি মনে হয় না সে ১ম মাসে খুব একটা কনভার্সন এ যেতে পারবে। জানি না, সামনে আরো কিছুদিন বাকি আছে এই মাসের। দেখি কি হয়। আশা করি যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি মানে এই যে ফলো আপ এবং কানেকশন এবং তাকে নার্চারের মধ্যে রাখা, এইটা হুম, না হুম। হইলে তো সমস্যা। আপনি কি বলেন মাস্টার আচ্ছা। ভাই? না, 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 অবশ্যই, অবশ্যই। নার্চার না করলে তো লিড কখনোই কনভার্ট হয় না। এটা তো আমরা সবাই জানি। সো লিড যেটাই হোক, যেখানেই হোক অবশ্যই নার্চার করতে হবে। যেকোনো ওয়েতেই হোক। ওয়ার্ম আপ করে রাখতে হবে আরকি। ওয়ার্ম এটাই আপের উপরে এটারই রাখতে হবে। নেটওয়ার্কের মাধ্যম, মানে যে ওরাই আমার নেটওয়ার্ক। হুম, ওইটাই, ওইটাই। আচ্ছা, যাই হোক। সো এখন ধরেন যে আহ, এটা মোটামুটি ক্লিয়ার। এখন যেটা হয় যে এই যে আমি কানেকশনটা দিলাম এন্ড কানেক্ট হইলাম, তা আমি ধরেন যে ৩ দিন ৪ দিন ওরে ওয়ার্ম আপ করছি পোস্টের মাধ্যমে, দেন হচ্ছে কানেক্ট হইলাম, দিলাম পরে হচ্ছে একসেপ্টও করলো। তো এখন সব ওকে। এখন এরপরে ডিএম এ যখন আমি কথা বলতে যাব, আর ও অ্যাকচুয়ালি মানে কখন কনভার্ট হবে, আই মিন মানে আমার অ্যাকচুয়ালি ওরা কনভার্ট করার জন্য আমার কি কি জিনিস ফলো করতে হবে, অ্যান্ড আমার কি ওরা পিচ করা উচিত, আর যদিও করি তাহলে সেটা কতদিন পরে করব? এই ক্ষেত্রে আমি যেটা করি আর কি, দেখতে গেলে মানে নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলি, আমি হুম, যেটা হুম, করি হুম। পিচ আমি করি না, আদৌ করি না। আচ্ছা, আচ্ছা। মানে এটা হচ্ছে কিভাবে করি, ধরেন ধরেন আমি একটা চিট করলাম, হুম, অথবা আমি মানে একটা হয় কি, যদি একটু টার্গেটটা লেজার টার্গেট হলে একটু ভালো মতো টার্গেট করা যায়, হুম, তারাই সাধারণত আসলে কোনো একটা সলিউশন ডিমান্ড করে, যে আসলে আমি পোস্ট দিতেছি, আমার রিঅ্যাকশন হইতেছে না, কি করা যায়। হুম, তাহলে আমার একটা ক্লায়েন্ট জেনারেট হয়েছিল এরকম, সে এসে বলতেছে যে আমি পোস্ট লিখতে পারি, কিন্তু পোস্টের সাথে ইমেজ কি দিব, তার কিন্তু প্রোফাইল টোফাইল রেডি না, কিছুই রেডি না। হুম, সে বলছে পোস্টের ইমেজটা আমি অ্যাড করতে পারতেছি না, এটা কিভাবে করা যায়। সে একজন এআই এক্সপার্ট, আমার প্রোফাইলে ম্যাক্সিমাম থাকে, আপনি হয়তো চিনেন তারে। তো হ্যাঁ, হ্যাঁ। আমি বললাম যে কোনো সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না, এটা আমি তোমার এখন ফিক্স করে দিচ্ছি, আমি বলে দিচ্ছি যে তুমি, আমি কিন্তু তার প্রোফাইল টোফাইল জানি, যে সমস্যা আমি কিচ্ছু বলিনি। আমি বলছি এই আচ্ছা। পোস্ট কিভাবে দিবা এটা আমি বলে দিচ্ছি তারে। তো আমি বললাম তোমার পোস্টটা আমার দাও, কি লিখছো এটা আমার দাও, তো দিছে। আমি ওইটারে ক্লাউডে গিয়া
ওইটার একটা প্রম্পট বানিয়ে দিলাম যে এইটার একটা ইমেজ আমার বানাই দাও। তো কি আচ্ছা। করলো, ও আমার একটা ইমেজ বানাই দিল। তো আমি দেখলাম আরো কয়েকটা প্রম্পট দিলাম, দেখলাম যে এবার মোটামুটি আমি বুঝতে পারতেছি যে ওর লেখাটা ফুটে উঠছে। এবার তার ইমেজটা দিলাম, বুঝা খুব চমৎকার হয়েছে। তো ই তুমি আমার প্রোফাইলটা করে দিতে পারবা, পুরো রিব্র্যান্ড করে দিতে পারো? আমি বলছি, হ্যাঁ পারি, তাহলে মিটিং এ আসেন। এই যে দেখেন, মানে সে আসলে, মানে আমরাও যেটা করি পকেট থেকে টাকা বের করার, আসলে আমরাও তো খুব সহজে বের করি না। একটা মানুষ দূর দেশে থাকে, আমি ফ্রিল্যান্সিং করি, সে আমার দেখেই মাত্র আমার সার্ভিস নিয়ে মানে টাকাটা, আমরা তো সাধারণত ফ্রিল্যান্সারের আপফ্রন্ট পেমেন্ট নেই। তো অগ্রিম হুম, হুম। আমার পকেট থেকেও আমি কজন, আমরা বাংলাদেশে যারা হচ্ছে অনলাইন থেকে কেনাকাটা করি, তারা সাধারণত পারলে হয়তো মানে একেবারে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার চেষ্টা করি ক্যাশ বেশি। অন ডেলিভারি। তো এই ক্ষেত্রে আসলে, পারলে ওইটা এক- ওইটা হ্যাঁ, খুইলা তারপরে দেখে তারপর টাকা দিতে চাই। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা লোক দূর দেশে বসে আমাকে আহ্বান করতেছে, এখানে আসলে কতটুকু ট্রাস্টের দরকার। আচ্ছা। এই জন্য পিস করা যে যাবে না আমি বলি না, পিস করা যাবে, একটু যদি আমার প্রোফাইলটা ভারী হয়। যখন আমি হুম, যদি এখন জেসমিন এলিকের কাছে বলি, সে একেবারে তার কনসালটেন্সির লিঙ্ক ধরাই দেবে, যেটা পার আওয়ার 1000, মানে হুম, $1000 অথবা $2000। সে আমার সাথে হুম, কিচ্ছু হুম, বলবে না, কোনো আমার কোনো উপকার টুপকার, ভাই তোমার আমি উপকার করে দিচ্ছি, তোমার প্রোফাইলটা খুব ভালো, এটা কিচ্ছু করবে না। কারণ তার হচ্ছে হিউজ সিরিয়াল পিছনে, সে ওই 1 ঘন্টা দিতেছে, ওটারও একটা সিরিয়াল আছে। কিন্তু আমরা যারা হুম, বিগিনার লেভেলে আছে বা মিড মানে শুরু করতেছি বা ভালো করতেছি মাত্র, আমি মনে হয় তাদের আসলে হুম, নেটওয়ার্কিংও দরকার। কারণ হচ্ছে কি, নেটওয়ার্কের মাধ্যমে রেফারেল আসে, প্রচুর রেফারেল আসে। হয়তোবা সেই আচ্ছা, আমার মনে আছে, আমি প্রথমে হয়তো কয়েকজনের ব্যানার তো আমি ফ্রি করে দিছি এমনিতেই। হুম, তো এর মধ্যে একজনের ব্যানার ফ্রি করে দিছি। তো তারা দেখলাম কি, তার সাথে আমার কথা বলার পরেও সে একজন সার্ভিস প্রোভাইডারের পোস্টে গিয়ে কমেন্ট করছে, আমার একটা ব্যানার দরকার। আমি বললাম, আমি হুম, ওর সাথে কথা বললাম, আরে ও অন্য জায়গায় ফ্রি চায়। আমি আবার তারা ডিএম করলাম, আচ্ছা তোমার ব্যানারে কি কি যেন দরকার, কোনটা কোনটা জানি দরকার তোমার, কোন কিভাবে জানি ই করে দেবো। তো বলে এইভাবে আমি করে দিলাম। জাস্ট একটা রিকমেন্ডেশন দিয়েছে, শেষ। কিন্তু এরপরে সে নিজে ক্লায়েন্ট হয়েছে 2 বার, তার রেফারে যে আসছে সেও আমার 2 বার ক্লায়েন্ট হয়েছে, মানে আমি ওই এক ফ্রি ব্যানারে 4টা অর্ডার পাইছি। আচ্ছা। এখন আমি যেটা বলতে চাই যে একটু বিগিনার লেভেলে যা আমরা যারা, তারপর যারা ক্লায়েন্ট নিয়মিত পাচ্ছি, তারাও ডিরেক্ট পিস না করা। আহ, এবং কোন সময়টা পিস, আমি মনে করি কোন সময়টা নেই। আমার অ্যাক্টিভিটিস এমন ভাবে তারা আমি ভ্যালু দিতে থাকবো। আমার সাথে এখন কয়েকজন আছে মেল লিস্টের, আমি একটা ভালো পোস্ট করলে আমি তাদেরকে পাঠাই, ভাই এটা তোমার কাজে লাগতে পারে। তো এর মধ্যে এর মধ্যে থেকে 2জন অলরেডি পাইপলাইনে আছে, আমি কিন্তু কোনো পিস করিনি। অলরেডি পাইপলাইনে 2জন আছে, তারা বলতেছে হ্যাঁ অমুক তারিখ, তারা ডেটও দিচ্ছে যে কবে তারা পেমেন্ট করতে পারে বা কিছু। তা আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আমরা যারা শুরুতে আছি বা মোটামুটি ক্লায়েন্ট জেনারেট হচ্ছে, পিস আমি করতেছি না আর কি। এখন মাসে আপনি যদি কিছু অ্যাড করেন। না, 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 আমি আর এখানে কিছু এড করতে চাই না, কজ আমি এই কোশ্চেনটা নিজেও অ্যান্সার দিতে চাইতেছিলাম, যে কারণে আমি এটা অ্যাড করছি এখানে। তো আচ্ছা, যাই হোক, আচ্ছা। আমি আমার অ্যান্সারটাও পাইলাম, অ্যান্ড আই হোপ সো যে যারা দেখতেছে তারাও এই অ্যান্সারটা জানতে পারছে যে আমার আসলে পিচ করা উচিত কি উচিত না। এটা কনফিউজিং হওয়ার কোনো কিছু নাই। এটা ডিপেন্ড করে যে কন্ডিশনটা এখন কিরকম হ্যাঁ, আছে। জি। আবহাওয়ার উপর নির্ভর করতেছে যে কি যেমন করতে হবে এই যে আমার। অস্ট্রেলিয়ান একজন যে আছে আপনার সার্ভিস প্রোভাইডার, ওই যে হুম, কি নাম ওনার, ম্যাট, ম্যাট হুম, নামে যে একজন আছে, ডিএম নিয়ে খুব কাজ করে, খুব ভালো। হুম, উনি কিন্তু ওনার নিয়মিত ওনার স্ট্র্যাটেজি অনুযায়ী ওনার প্রোফাইলে আমি ভিজিট করার পরে উনি কিন্তু আমাকে মেসেজ দিছে একেবারে হুম, শুরুর দিকে। ওনার সাথে আমার পরে অনেক কথা হয়েছে, অনেকে আমার ওনার স্টুডেন্টও মনে করে, যদি আমি পেড স্টুডেন্ট না ওনার, এমনি মাঝে মাঝে দুই হুম, টুকটাক কথা হয়। হুম, তো উনি আমার কিন্তু ওই কথা বলছে যে তুমি আমার প্রোফাইল ভিজিট করছো, ধন্যবাদ, তুমি কি লিড খুঁজতেছো। এখন আমি কিন্তু হলে এই মেসেজটা দিব না, কারণ আমি শুরু ওনার ওই ওই ব্যাকআপ আছে, উনি এইভাবে করে উনি কনভার্ট হচ্ছে, ওনার প্রচুর হচ্ছে, ওনার সিরিয়াল হুম, আছে। হুম, কিন্তু আমরা যারা, আমরা শুরুতে তোমার কি ব্যানার লাগবে এটা আমি বলবো না, তোমার কি এসি অপটিমাইজ লাগবে, তোমার কি ওয়েব ডিজাইন লাগবে, তোমার কি, এটা বলবো না আমি। প্রোফাইল ভিজিট করছো, ধন্যবাদ, তোমার প্রোফাইলে ওই জিনিসটা দেখে আমার ভালো লাগছে, শেষ। আমি আচ্ছা। এইভাবে শুরু করো। গ্রেট। তো যাই হোক, আপনার আসলে অনেক বিরক্ত করে ফেলাইছি অনেক প্রশ্ন না করতে না ভাই, করতে। না না, ঠিক আছে। আর লাস্ট একটা জিনিস আমি আপনার কাছে তো জানতে চাই, আমি একটা সেটা একটা হচ্ছে কথা যে বলি ভাই, আপনার হ্যাঁ, হ্যাঁ, একটা বলেন। বিষয় যেটা ভালো লাগে আমার, মাসে ভাই আপনার যে বিষয়টা ভালো লাগে, এটা আমি হুম, এখনো মানে সব মানে ওভাবে করিনি। মানে আপনার টার্গেটটা একেবারে স্পেসিফিক, এবং আপনি এটা প্রকাশ্যে করতেছেন, এবং এটা হুম, সুপার। আমি মনে করি এটা, আপনার অডিয়েন্স হোক যারা হোক বা আমার মাধ্যমে যদি কেউ ভিডিও দেখে, আমি মনে করবো মাসে ভাইয়ের আপনার অপটিমাইজেশন এবং হচ্ছে যে সবচেয়ে ভালো লাগে আপনার অফার টু টার্গেট, যেটা ফুল স্পেসিফিক এবং স্পষ্ট। মানে এখানে যেমন আমি কিন্তু সবকিছু এখন স্পষ্ট করি না, আমার টার্গেট কারা, মানে আমার বন্ধু বান্ধব জানে, বাকি আমি প্রোফাইলে এখনো স্পষ্ট করিনি।
কিন্তু হুম, আপনার যেটা আমার ভালো লাগে যে এটা একটা সাহসেরও বিষয়, মানে আমি বলি যে একেবারে স্পেসিফিক করে দেয় ভাই আমি কিন্তু আমার দরজাই, এরা আসো সেলুট, বাকি আসলে ভাই আমারও তো সময় নেই। আচ্ছা, তো এটা খুব এখানে ভালো লাগে আমি আপনার। এখানে আমি একটা কথা বলবো, সেটা হইতেছে যে আমি আপনার হচ্ছে প্রোফাইল রিভিউ করতে দিয়েছিলাম একবার। তো জি। আপনি তখন দেখে হচ্ছে আমার ওইভাবে রিভিউ দিছিলেন। তো আমি ওই টাইমটাতে একটা কনফিডেন্স আমার ভিতরে ছিল যে না ঠিক আছে, আমি যেটা করতেছি আমার জন্য ঠিক আছে, অ্যান্ড মোটামুটি ভালো রেজাল্টও আসতেছিল। তো যেটা হইছে যে আমি যাদেরকে টার্গেট করতেছি, আমি উল্লেখ করতেছি যে আমি ওদেরকে টার্গেট করতেছি, আমার হেডলাইন অ্যান্ড মানে আমার প্রোফাইলটা এমনভাবে আমি বিল্ড করছিলাম যে যদি আমার অডিয়েন্স ওইখানে ঢুকে ওর কোনো চান্স নেই বাইরে যাওয়ার, ও আমার হুম, কাছে আইসা বলতেই হবে যে ভাই আমার এটা দে, আমার এটা লাগবে। তো ওইখানে যেটা হয়েছে যে আমার ব্যানারের ভিতর আমি ওই অফারগুলো ক্রিয়েট করতে আমি মানে রাত জেগে জেগে সময় নষ্ট করছি, তারপরে না খেয়ে খেয়ে ওগুলা বানাইছি। তো আবার লিড ম্যাগনেট যেটা আমরা বলতেছিলাম যে ফ্রি হুম, রিসোর্স, তো হুম, যেটা হইতেছে যে ওই টাইমটাতে না আমার প্রোফাইলে মানে ট্রাফিক এত বেশি ছিল, যারা আমার কম্পিটিটর, যারা নতুন আসতেছে, তারা খালি জানে যে মানে বাঙালির সব খারাপ, এটা যে বিশ্বাস করুক আর না করুক, বাট আমি বলবো এটা, আমি যদি বলি যে ভাই তুমি এটা এমনি এমনি ডিজাইন করবা, ও এটা এমনি এমনি করবে। তো ওইখানে কি হয়েছে যে যারা নতুন আসতেছে ওরা ওই সেম জিনিসটাই কপি পেস্ট মেরা পুরা মানে আমার নকল, কোনো হুম, মানে ইয়া নাই, মানে এদিকে কোনো গ্যাপ নাই। আমি দেখতেছি কি আমার পুরো প্রোফাইলের হুবহু কপি, আমি আরো 10টা কপি প্রোফাইল দেখতেছি। দ্যাট টাইম আমি ওই জায়গাটাতে মানে আমার খারাপ লাগে নাই যে ওইটা করছে অথবা আমি ডিপ্রেশনে চলে যাই, এরকম কিছু না। বাট কপি করলে যে অ্যাকচুয়ালি ওটা করতে পারবে বিষয়টা এরকম না, কিন্তু আমার যে জিনিসটা আমি বিল্ড করছি এম্পায়ারটা, ওটা যদি এরকম হয়ে যেত ওটা আমার জন্য খুবই খারাপ হয়ে যেতেছিল। আর আমার জিনিসই ইউজ করে আমার অডিয়েন্সের কাছে যে যে মার্কেট নষ্ট করতেছে। তো আবার এরকমও হইছে যে অনেকে আমার জিজ্ঞেস করে যে ভাই আপনি তো ভালো রেঞ্জের ইনকাম করেন, আমার যারা ইউটিউবে দেখে অথবা আমার আগে একটা পডকাস্ট গেছে লিঙ্কডইন থেকে $2,000 ক্লায়েন্ট আমি কনভার্ট করছিলাম, ওইখান থেকে যারা আমার রিচ আউট করছে তারা জিজ্ঞেস করতো যে আপনি তো ভালো রেঞ্জের ইনকাম করেন, আপনার রিকমেন্ডেশন এত কম কেন? তো ধরেন যে আপনার প্রোফাইলে মোটামুটি 30 না 31টা এরকম টাইপের রিকমেন্ডেশন আছে, তারপর হচ্ছে আপনার সার্ভিসও আপনার ভালো রিভিউ আছে। তো ওইখান থেকেও যে মানুষ কিছুটা করতে পারে এটা আমি কোনো কল্পনাতেও আমি যাইনি। আমার রিকমেন্ডেশনে জাস্ট একটা ক্লায়েন্টের রিকমেন্ডেশন নেওয়া, রিজন কি জানেন? জাস্ট নর্মাল এরকম, এই জন্যই রাখছি যে আমার একটা, আমি একটা কাজ করছি জীবনে, হুম, তাও লিঙ্কডইন থেকে। তো ওই ক্লায়েন্টটার সাথে আমার রিলেশন অনেক ভালো, আর ও আমার একটা বন্ধুর মতো মনে করে, ও একটা মুসলিম, ও ইউকে তে থাকে, অ্যান্ড ও আমার ভাই বলে, ও বলে ব্রাদার। হুম, ওর বয়স কিন্তু অলমোস্ট 40-এর উপরে, তারপর আমার ব্রাদার বলে বলে বলে। And আমিও ওইটাই বলি। আর ঈদের হুম, সময় যেমন এই যে রোজা আসতেছে, ও আমার অগ্রিম উইশ করছে এখনো স্টিল, আমি ওর সাথে কাজ করছি 6 মাস 8 মাস আগে। ওর যখনই যা কিছু হয় ও সবসময় এসে বলে যে ভাই এটা হইছে, তুমি কি এটা পারবা কিনা, তোমার পরিচিত কেউ আছে কিনা। তো আমার মাধ্যমে কিন্তু আমি কাউরে রেফার করতে পারবো। সামহাও যদি ধরেন যে প্রোফাইল ও লিঙ্কডইন নিয়ে কিছু করতে চায়, আমি ডাইরেক্ট মুখের উপর বলে দিব যে আবু নাইম ভাইয়ের কাছে যা। ঠিক আছে, জাযাকাল্লাহ। সিম্পল। হ্যাঁ, বিষয়টা কিছুদিন এটা আগে মনে পড়ে, কিছু মনে মনে চলে আসে, মনে চলে আসে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিছুদিন আগে ও হচ্ছে ইমেল নিয়ে একটু স্ট্রাগল করতেছিল। তো আমার জিজ্ঞেস করলো যে তোমার কাছে ইমেল মার্কেটার পরিচিত কেউ আছে কিনা, অথবা তুমি নিজে এটা সলভ করতে পারো কিনা। আমি ইউটিউব থেকে 30 মিনিটের ভিডিও দেখছি, দেখারে বলতেছি তুমি এটা এভাবে সলভ করতে পারবা। দিলাম সলভ করে, শেষ খুশি। তো এগুলোর জন্য আর কি চার্জ করার কিছু নাই অথবা বলার কিছু নাই, এগুলো হচ্ছে রিলেশন বিল্ড আপ করা। হুম, অ্যান্ড হুম। বেস্ট পার্ট ছিল যে ও কন্টিনিউ এই যে করা। এগুলো, এই যে কন্টিনিউ আমি করে দিতেছি এর কারণে ও আমারে অলমোস্ট 2 জনের কাছে রেফার করে দিছে, এবং 2 জনের সাথে আমি কাজও করতেছি। তো এটা এটা কিন্তু মানে অনেক ভালো একটা কমিউনিকেশন স্ট্র্যাটেজি। তো বিষয়টা হয়েছে কি যে ওই যে আমি পডকাস্ট করছি অথবা অন্যান্য যাই করছি, আমার প্রোফাইলে যখন ভালো একটা রিচ আসা শুরু করলো, আই গেস যখন আমার 3,000 ফলোয়ার পার হয়েছে তখনকার কথা, মানুষ হিউজ লেভেলে যায় পিচ করতেছে যে তুমি মাস্টারফির সাথে কাজ করছো, তোমার ওয়েবসাইটে ও এই কাজ করছে, আমি তোমার ওয়েবসাইটে এই জিনিস চেঞ্জ করে দিব। অথবা ও এটা তোমার করে দেয় না, অথবা এটা করছে, ও তোমার এই জায়গাতে ঠকাইছে, এটা করছে, আমি এটা ভালো করতে পারবো। তো বুঝছেন যে কি লেভেলের অবস্থা এখানে। আর আর মজার বিষয়টা কি জানেন, ও তো কম চালাক না, ও সেই লেভেলের চালাক। তো ও যেটা করছে যে যেই মেসেজ দেয় সাথে সাথে ওটা স্ক্রিনশট নিয়ে আমারে দেয় হোয়াটসঅ্যাপে দিয়া, তারপর আবার একটা হা হা মারে। তো মজার মানুষ, ঠিক আছে। তো যাই হোক, so এখন এটা আসলে বিষয়টা একটা হচ্ছে আমাদের ডার্ক সাইড, আসলে এটা বলার কিছু নেই, হুম, মানে এটা আমার কয়েকজন এজন্য ক্লায়েন্ট সে আইসা আমাকে অভিযোগ করছে যে দেখেন ভাই আপনি যে করে দিছেন এই যে হুবাহু আমারটা করছে। পরে আমি হুম, আবার ছবি টবি অ্যাড করে দিছি যে ছবি থাকলে অন্তত ব্যানারটা ইউজ করতে পারবে না, কন্টেন্ট তো করতে হুম, পারবে, কন্টেন্টের মধ্যে তো ছবি হুম, দেওয়া যায় না। তো হুম, এখন আসলে এটা দুঃখজনক, মানে
আমার কাছে একজন আইসা বলতেছে, ভাই আপনার একটু কনসালটেন্সি দেওয়া যাবে? তো আমি ঢুকলাম প্রোফাইলটা, দেখি যে অফার টফার সেম রাখছে। তা আমি একটু জিজ্ঞেস হুম, হুম। করলাম, ভাই মানে পুরোটাই কপি করলেন? আমি শুধু এতটুকু বলছি, না ভাই ভাই, তো আমার আমার মেন্টরের নাম বলছে সাথে সাথে, যে মেন্টর বলছে, মেন্টরের সাথে আমার একটা লাইভ ছিল, বলছে ওইখান থেকে হুম, আপনাকে হুম, পাইছি, তো মেন্টর বলছে যে তারে ফলো করলে তোমরা ওরকম ভালো ক্লায়েন্ট পাবা। আমি বলছি, হুম, মেন্টরে কি হুম। আমি জিজ্ঞেস করবো যে এই লোকটা কি আমার প্রোফাইল কপি করতে বলছেন? না ভাই, ওইটা তো আসলে বলে না। আমি বলি, তাহলে আপনি এটা করলেন কেন? আপনি মেন্টরের রেফারেন্স দিলেন, তার মানে মেন্টর তো কপি করতে বলেন আপনারে। তো হুম, হুম, আপনি যেটা বলছেন এটাই, যে আসলে তবে এটা আসলে বেনিফিট হয় না, কারণ হুম, সে হুম। তো আসলে কনভার্সন করতে পারবে না, কনভার্সন করতে পারবে না, হ্যাঁ। করতে পারবে না। তো তারপরে এটা আমাদের এখানে দেশের জন্য একটা খারাপ ইমেজ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এটা আসলে খারাপ আমি মনে করি। তো তো আরেকটা বিষয় হচ্ছে যে এই কারণেই আমি ওই আপনি যখন আমার প্রোফাইলটা দেখছিলেন তখন দেখছিলেন খুব ছিল, এরকম ছিল। আর আমি তো দেখি যে আপনি প্রায় টাইম আমার প্রোফাইল ঘন ঘন ভিজিট করে দেখেন, জি। এন্ড এটা সবার ক্ষেত্রে হয়তো আপনি করেন। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে যদি আমার প্রোফাইলে কোনো ফল্ট আপনি কখনো পান, এটা অবশ্যই আমারে না, জানাবেন শুধু যে ফল্টের জন্য না, আপনার ভালো এটাই লাগে। এটাই এটা ইমপ্রুভমেন্ট করা দরকার, ঠিক আছে? হ্যাঁ, তো আমি মনে করি যে না, আবু নাহিম ভাইয়ের প্রোফাইল দেখতেছে আমার, তার মানে আমার এখানে একটা চান্স আছে যে যদি কোনো ফল্ট থাকে অবশ্যই আমার জানাবেন, ঠিক আছে? তো ভাই আমি এই জন্য ভালো লাগে আরকি দেখে এগুলো। নরমালি আমি জিনিসটা মানে ক্লিয়ারলি নেই যে হুম, ঠিক আছে দেখতেছে, আমার অবশ্যই জানাবে। তো আমি এখন আর কি ওই জিনিসটা থেকে শিফট হয়ে দূরে সরে আসছি, যে না ঠিক আছে, আমার ভাই অডিয়েন্স ক্লিয়ার হওয়া দরকার নেই, বাট আমি জানি স্ট্র্যাটেজি কি, কেমনে কি করতে হবে। সো আমি বেসিক্যালি যাদের সাথে কাজ করি তারা হচ্ছে সিইও অ্যান্ড ফাউন্ডার। তো এই জন্য আমি আমার হেডলাইনে অথবা জায়গা ওই জায়গাগুলোতে আমি এই জিনিসটা লিখছি, কিন্তু আমার অফার ক্লিয়ার যে আমি তোমার এইটা ডেলিভার করবো অ্যাট দ্য এন্ড। তো আমার তো আর এর চেয়ে বেশি কিছু করার প্রয়োজন নাই, কারণ আমি যার সাথে কানেক্ট হইতেছি সে বুঝতেই পারতেছে যে আমি অ্যাকচুয়ালি কার সাথে রিলেট করতে পারতেছি। হুম, যেটা নিয়ে আমরা পুরো ফুল পডকাস্ট এই বিষয়গুলো নিয়ে কথা বললাম, হুম, যে আমার ওর প্রবলেমের সাথে রিলেট করতে পারলেই এনাফ। তো আমার হুম। এটা রিভিল করার প্রয়োজন নাই যে আমি কাদের সাথে কাজ হ্যাঁ, হ্যাঁ। করতেছি। মানে ওর নামটা সরাসরি মেনশন করার দরকার নেই। ওর সমস্যাটা মেনশন করলে হবে। মানে হুম, হুম, আমি ওইটাই। ডাক্তারের মাথা ব্যথা সারবো না প্রেসিডেন্টের মাথা ব্যথা সারবো দরকার নেই। ভাই আমি মাথা ব্যথার ওষুধ দেই। হুম, হুম, ওষুধ আমার এটাই। কাছে মাথা ব্যথার আছে, তুমি নাও। আর কার আচ্ছা, সাথে আমি দিব, আমি ডাক্তারে দিব না ইঞ্জিনিয়ার দিব, ওটা আমার মাথায় আছে। ওইটাই। তো হুম। যাই হোক, তো এটাই ছিল মূল বিষয়, যে যে কারণে আচ্ছা আমরা প্রোফাইলটাকে এইভাবে সরায় রাখছি। অ্যান্ড আপনি যেভাবে বলছেন সেটার জন্য অনেক থ্যাঙ্কস। আর যাই হোক, সো আমাদের অ্যাকচুয়ালি অনেক কথা বললাম, অনেক হলো। তো খুব ভালো লাগছে আপনার সময়ের জন্য। আর লাস্ট হচ্ছে, যদি আপনি এক্সট্রা কিছু এড করতে চান অথবা বলতে চান তাহলে বলতে পারেন, নাহলে আমরা এন্ড করে দিব। আচ্ছা, এক্সট্রা যেটা, সেটা হচ্ছে মাসির ভাইকে অসংখ্য মন থেকে জাযাকাল্লাহ খায়ের, যে হুম, আসলে মানে এটা হচ্ছে বোধহয় আমার অনলাইনে দ্বিতীয় কোনো মানে লাইভ। একটা হচ্ছে হুম, বা পডকাস্ট, একটা হচ্ছে আমার মেন্টরের সাথে ছিল, আর একটা হুম, হলো আরেকজন মেন্টর যার কাছ থেকে অনেক মানুষ শিখতেছে, এবং আমি প্রতিনিয়ত কিছু না কিছু শিখি। মাসির ভাই হাস্যোজ্জ্বল একটা মানুষ, তার মতো সবসময় হেসে খুশি কথা বলা, এটা আসলে একটা অভ্যাসে পরিণত করা দরকার সবার। আমি অ্যাপ্রিসিয়েট করি। আল্লাহ তালা আপনাকে সার্বিক অবস্থায়, দুঃখ কষ্ট তো মানুষের পার্ট অফ লাইফ, সার্বিক অবস্থায় আল্লাহ তালা আপনার মাধ্যমে অন্য হাসুক, আপনিও হাসি খুশি থাকেন। আর অন্য সবাইকে বলবো, রমাদান চলে আসতেছে, রমাদানটা, এই রমাদানটা যেন আমার জীবনের সেরা রমাদান হয়, এবং যদি এটা শেষ রমাদান হয় তাহলে এটাই যেন আমার জান্নাত থেকে জান্নাত পাওয়ার এবং জাহান্নামে মুক্তির একটা বেস্ট একটা মাস হয়। এবং সাথে সাথে আমার এটা কাস্টমাইজ করে একটা টিপস আমি শুধু রমাদানকে কেন্দ্র করে দিব, যদি আমরা শুধু একটা কাজ করতে পারি আমাদের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। ফজরের পরে আমরা ঘুমাবো না, ফজরের পরে আমরা কাজ করব, হয়তো 1 ঘন্টা কাজ করলাম বা 3 ঘন্টা কাজ করবো, কোরআন তেলাওয়াত করবো, এবার আমার ক্লায়েন্টের কাজ করলাম বা আমার অফিসের কাজ করলাম, এরপর হয়তো আমি কিছু সময় বিশ্রাম নিতে পারি। কিন্তু রমাদানে আমাদের সময়টা প্রচুর অপচয় হয়ে যায়, ফজর পরে শুই, হয়তো বা 10টা 11টায় উঠি, মেজাজ একটু হুম, খিটখিট হয়ে যায়, ঘুম থেকে উঠছি, আচ্ছা আজকে তো আমার কোনো কাজ হলো না, সারাদিন সারাদিন কি করব, এই কি করব করতে পারলাম না, এই জন্য হতাশা চলে আসে। তো আমার গত বছর এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, গত বছর আমার বিভিন্ন কোর্সের কারণে, কোরআন শিক্ষা কোর্স নিয়েছিলাম আমি, বা আরো নিজস্ব কিছু কাজের কারণে আমি ফজর পর ঘুমাইতে হুম, পারিনি আর কি। তো আমি দেখলাম যে আমার প্রোডাক্টিভিটি আগের সব বছরগুলোর চেয়ে বেশি ছিল। এবং এবার আমার আন্ডারে আলহামদুলিল্লাহ যারা কিছু স্টুডেন্ট আছে অনলাইন অফলাইনে, তাদেরকেও আমি চাইতেছি যে এটা ইনফ্লুয়েন্স করার জন্য, এবং আমিও যাতে স্টেডি থাকতে পারি, যাতে রমাদানটা আমাদের জন্য সার্বিকভাবে প্রোডাক্টিভ হয়, এবং কাজগুলো যেন আরো গোছানো হবে, এই এক এক মাসের গোছানো কাজের ইফেক্ট যেন আমার বাকি 11 মাস পরে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন যেভাবে তারা এভাবে করতেন, ওইভাবে যেন বেস্ট একটা রেজাল্ট আমরা রমাদান থেকে নিতে পারি। এটা সবার জন্য, আমার জন্য দোয়া, আর মাসে কাছে দোয়া চাই। এইটা হচ্ছে শেষ কথা। আচ্ছা, যাক, ধন্যবাদ সবকিছুর জন্যই। আর যে পরিমাণ ভ্যালু শেয়ার করছেন
সবকিছুর জন্য। অ্যাকচুয়ালি যেটা হয় যে সবাই এরকম ওপেনলি এই কথাগুলো বলতে চায় না যে আমার অ্যাকচুয়ালি কিভাবে চলা উচিত। আর যাই হোক, তো এখন আমি আর লং করতে চাই না, যারা এই পর্যন্ত দেখছে অথবা দেখতেছেন, তো এখন লাস্ট হচ্ছে এটাই যে আপনি যদি আরো ভালো নলেজ চান, আরো ভালো এই বিষয়গুলোতে ডিপ ডাউন করে শিখতে চান, আপনি জাস্ট বেশি না, আপনার নাইম ভাইয়ের লিঙ্কডইন প্রোফাইলের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, পিন কমেন্টেও দেওয়া থাকবে। আপনি লিঙ্কডইনে যান, ফলো করেন 1 মাস। আপনি যা যা আজকে শিখছেন তো আপনি যা যা শুনছেন, এই সব কিছু নিয়ে যদি আপনার একটু লিটল বিটও কনফিউশন থাকে, তো বিষয়টা 30 দিন ফলো করার বিষয় না। আপনি যদি প্রতিদিন 2টা করে আবু নাইমের কন্টেন্টও পড়তে থাকেন, ওটুক পড়তে পড়তে আপনি শিখে যাবেন যে আমার অ্যাকচুয়ালি সার্ভাইভ কিভাবে করতে হবে অথবা কি হয়। আর যেটা হয় যে আবু নাইমের মানে যে টাইটেল, সেটা কিন্তু লিঙ্কডইন প্রোফাইল স্পেশালিস্ট। সবাই এটাই বলে যে প্রোফাইল নিয়ে আবু নাইমের এত বেশি কথা বলে যে বলার বাইরে। তো যাই হোক, সো ডেইলি ডেইলি ডে বাই ডে যখন আপডেটেড হবে, যাই হোক নতুন পরিবর্তন সবকিছু আবু নাইম ভাই শেয়ার করতে থাকে, নিজের এক্সপেরিমেন্ট গুলো ওখানে বলতে থাকে। তো সবার কাছে আমার সাজেশন রইলো পার্সোনালি যে যান, ফলো করেন অ্যান্ড পোস্টগুলো দেখেন। তো এই আর কি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট কোনো পডকাস্টে। আর যদি ভালো সারা থাকে, আমরা আবু নাইম ভাইয়ের সাথে আবারও কোনো দিন পডকাস্টে আসবো। দেখা হবে ইনশাআল্লাহ। নেক্সট কোনো পডকাস্টে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড ঠিক গুড আছে। বাই।